তাহলে আমরা লেসন 3 তে আজকে শুরু করব ডুইং দ্য ওয়ার্ক। ডুইং দ্য ওয়ার্ক মানে আসলে এক্সিকিউশনের কথা বলা হচ্ছে। আমরা এখন পর্যন্ত প্ল্যানিং শেষ করলাম। লাস্ট টপিকটা ছিল হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট। সেটাতে আসলে প্ল্যানিং এর অনেকগুলো কাজ করছি আমরা, এবং মোটামুটি পিএমবক এর যে 24টা প্ল্যানিং প্রসেস আছে তার মধ্যে শুধু এর ইয়া ছাড়া আপনার রিস্ক এবং কমিউনিকেশন, এই দুইটা ছাড়া মোটামুটি বাকি সব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্ল্যানিং স্টেজে। সো এখানে টোটাল 8টা টপিক আছে, এখানে, এবং এটা কিন্তু প্রসেসের পার্ট। সো লেসন 2 এবং লেসন 3, লেসন 2 আগে যেটা আমরা শেষ করলাম, এবং লেসন 3 এটা চলে প্রসেসের পার্ট। এবং এখান থেকে আসলে 50% প্রশ্ন পরীক্ষা আসবে, 50% প্রশ্ন। এবং এখানকার যেমন গত লেসনে আমরা দেখেছি যে 9টা টপিকের বেশিরভাগই আসলে পিএমবকের সাথে অ্যালাইন ছিল। সিমিলারলি এখানে সব টপিকগুলো আসলে পিএমবকের সাথে অ্যালাইন আছে। কিছু একটু নাম টাম চেঞ্জ হয়েছে, কিন্তু সবগুলোই মোটামুটি পিএমবকের সাথে অ্যালাইন আছে। সো এটা রিস্ক চ্যাপ্টার, পিএমবকের চ্যাপ্টার নম্বর 11 এটা। পিএমবকের রিস্ক চ্যাপ্টারটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টারস, মনে হয় সেকেন্ড লার্জেস্ট চ্যাপ্টার আর কি রিস্ক চ্যাপ্টারটা। তারপরে কমিউনিকেশন চ্যাপ্টার নম্বর 10 পিএমবকের, কমিউনিকেশন ম্যানেজমেন্ট। আর মাঝখানে যে আমরা দেখতেছি এক্সিকিউট প্রজেক্ট টু ডেলিভার বিজনেস ভ্যালু, এটা আসলে আমরা পড়েছি, এর অনেক কিছু আমরা পড়ে ফেলছি। চ্যাপ্টার 1 এ ছিল পিএমবকের বিজনেস ভ্যালু কাকে বলে, ট্যানজিবল ইনট্যানজিবল মিলে হচ্ছে বিজনেস ভ্যালু। তো সেটা আমরা আবার একটু রিপিটিশন দেখব। তারপর হচ্ছে এনগেজ স্টেক হোল্ডার্স, এটা আসলে স্টেক হোল্ডার নিয়ে দেখেন এখানে টপিক আছে না, এর আগে আমরা স্টেক হোল্ডার নিয়ে পড়েছি। এখানে আসলে এই যে এক্সিকিউশন আমরা এখন স্টেক হোল্ডার থেকে কিভাবে এনগেজ করব সেটা নিয়ে আলোচনা করব। আর প্রজেক্ট আর্টিফ্যাক্টস, এই টপিকটা নতুন মিন্স মানে আমরা সবসময় পিএমবকে বলে আসতাম প্রজেক্ট ডকুমেন্টস, মানে প্রজেক্ট ম্যানেজমেন্টে যে সমস্ত ডকুমেন্ট ইউজ করি আমরা, সেই ডকুমেন্টগুলোকে পিএমবকে 4 ভাগে ভাগ করা হয়। আমি বলেছি কিনা আপনাদেরকে আমি মনে করতে পারছি না, 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিজনেস ডকুমেন্ট বিডি, একটা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্টস প্ল্যান ডক, আর আরেকটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস, আমি পিজে ডক লিখলাম, প্রজেক্ট ডকুমেন্টস। আর একটা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্ট। জেনারেলি প্রজেক্ট ম্যানেজমেন্টে যে সমস্ত ডকুমেন্ট ইউজ হয় সবগুলোই কয়েকটা ক্যাটাগরির মধ্যে পড়ে। বিজনেস ডকুমেন্ট 2টা আমরা পড়েছিলাম, কারো মনে আছে বিজনেস ডকুমেন্ট কি কি? বিজনেস ডকুমেন্ট 2টা কারো মনে আছে? একটা ছিল বিজনেস কেস বিসি, একটা ছিল বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুটো হচ্ছে বিজনেস ডকুমেন্টস। আর প্ল্যানিং ডকুমেন্টস প্রায় 18-19টা প্ল্যানিং ডকুমেন্টস আছে, 18 আরো দুই একটা বাড়ছে। সো প্ল্যানিং ডকুমেন্টস মানে যে এর আগের চ্যাপ্টারে যা বললাম আমরা আগের লেসনে, স্কোপের প্ল্যান, স্কোপ স্টেটমেন্ট, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, এই সমস্ত প্ল্যানিং ডকুমেন্টগুলোকে বলা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্টস। আর প্রজেক্ট ডকুমেন্ট মানে হচ্ছে যে ডকুমেন্টগুলো প্ল্যানিং এর বাইরের ডকুমেন্ট, যেমন স্টেক হোল্ডার রেজিস্টার, ইস্যু রেজিস্টার, তারপর আজকে পড়বো রিস্ক রেজিস্টার। যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আমাদের প্রজেক্টে হেল্প হিসেবে লাগে যেটা প্ল্যানিং ছাড়া, সেগুলোকে আমরা বলতেছি প্রজেক্ট ডকুমেন্টস। এই প্রজেক্ট ডকুমেন্টটাকে পিএমবকে সবসময় প্রজেক্ট ডকুমেন্ট বলা হয়েছে, আর্টিফ্যাক্ট শব্দটা খুব একটা ইউজ হয় না। এখানে আমরা আসলে ওই প্রজেক্ট ডকুমেন্টের ব্যাপারটাকে আর্টিফ্যাক্টস বলতেছি। আর্টিফ্যাক্টস মানে আসলে ডকুমেন্টস এন্ড ডেলিভারেবলস, দুইটাকে কালেক্টিভলি মানে আমরা একটা টার্ম ইউজ বলতে পারি, সেটা হচ্ছে আর্টিফ্যাক্টস। সো এই আর্টিফ্যাক্টস এর কথা প্রায় পিএমবকে 33 আর্টিফ্যাক্টস এর আলোচনা আছে, 33 টাইপ ডকুমেন্টস। সেটা একটা টেবিল আছে, দেখবেন আপনার ইয়ার চ্যাপ্টারে আছে, ইন্টিগ্রেশন চ্যাপ্টারে একটা টেবিল দেওয়া আছে, এবং স্টুডেন্ট ম্যানুয়ালও সেই টেবিলটা আছে। হ্যাঁ, সেই টেবিলে আছে, দেখবেন যে 33টা ডকুমেন্টের কথা বলা আছে, যেটা প্রজেক্ট ডকুমেন্ট। আর 18টা ডকুমেন্ট আছে যেটা প্ল্যানিং ডকুমেন্টস। আর গত ক্লাসে যে আমরা প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, প্রকিউরমেন্টে কিন্তু কিছু স্পেশাল ডকুমেন্ট আছে, যেমন আরএফপি, আরএফকিউ, আইএফবি, তাই না, ইউআই। সো প্রকিউরমেন্টের ডকুমেন্টগুলো একটু ডিফারেন্ট হয়, দ্যাটস ওয়াই এটা আমরা আলাদা ক্যাটাগরি হিসেবে বলছি আর কি। সো প্রজেক্ট ম্যানেজ করতে গেলে এই 4 ধরনের ডকুমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। সেটাকে এখন আসলে জেনেরিক একটা নাম ইউজ করা হচ্ছে আর্টিফ্যাক্টস। সো আর্টিফ্যাক্টস মানে অল কাইন্ডস অফ ডকুমেন্টস প্লাস কি ডেলিভারেবলস, এবং একটা ইনক্রিমেন্টকেও আর্টিফ্যাক্টস বলা হয়। যেমন আমরা স্ক্রামে পড়েছিলাম যে ইটারেশন শেষে ইনক্রিমেন্ট দিতে হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অলসো আর্টিফ্যাক্টস। তারপর আমরা কিভাবে চেঞ্জ ম্যানেজ করব সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ইস্যু কিভাবে ম্যানেজ করব, এবং নলেজ কিভাবে আমি নলেজ ম্যানেজমেন্ট করব।
সো এই তিনটা এডিশনাল টপিক আমরা পড়বো, এগুলো সবই ইউজ হবে যখন আমরা এক্সিকিউশনে থাকবো প্রজেক্টের। সো প্রথম টপিকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাসেস এন্ড ম্যানেজ রিস্ক। মনে রাখতে হবে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এবার পরীক্ষায় প্রায় কি বলবো, মানে 8টা থেকে 10টা বা তারও বেশি প্রশ্ন আপনি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে পাবেন, রিস্ক নিয়ে পাবেন পরীক্ষায়। সো মানে এটা খুবই বড় চ্যাপ্টার পিএমবকের পক্ষে, এখানেও বেশ বড় টপিক এটা। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছি তো না? জি ভাইয়া। হ্যাঁ। সো আমি রিস্কটা আলোচনা করব। আমি রিস্কের প্রেজেন্টেশন স্লাইডে সব শেষে যাব। তার আগে আমি এখন প্রায় মানে 30 মিনিটসের মতো লাগবে আমার পুরো রিস্ক চ্যাপ্টারটা আমি হোয়াইট বোর্ড এবং একটা এক্সেল শিটের মধ্যে এক্সপ্লেইন করব আর কি। সো আপনারা যদি আমার সাথে 20-25 মিনিট থাকেন তাহলে আসলে পুরো রিস্ক চ্যাপ্টারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা প্রেজেন্টেশন স্লাইডে যাব। সো প্রথমে মানে এক্সেলে যাওয়ার আগে আমি একটা জাস্ট হোয়াইট বোর্ডে আপনাদের শেয়ার করি। হোয়াইট বোর্ডে আমরা কিছু বেসিক জিনিসগুলো আগে জানি। আমরা মানে উই আর গোইং টু টক অ্যাবাউট রিস্ক ম্যানেজমেন্ট। সো রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু একটা আনটাচড এরিয়া। মানে আনটাচ মানে কি, বেশিরভাগ প্রজেক্টে বড় ধরনের প্রজেক্ট না হলে আমরা রিস্ক নিয়ে খুব একটা কথাবার্তা বলি না আর কি। আর ভালো অর্গানাইজেশন না হলে, ছোট ছোট অর্গানাইজেশন যেখানে রিস্ক নিয়ে কোনো কথাই হয় না, কিন্তু রিস্ক কিন্তু একটা বড় মেজর পার্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে। হ্যাঁ, সো হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো না? সো লেটস টক অ্যাবাউট রিস্ক। প্রথমে আসলে আমাদের কিছু ডেফিনিশন দেওয়া দরকার যে রিস্ক কি। সো রিস্ক মানে হচ্ছে একটা মানে ইভেন্ট, কোন একটা ইভেন্ট, আনসার্টেন ইভেন্ট। আনসার্টেন কেন বলতেছি? কোন একটা আনসার্টেন ইভেন্ট যেটা হতেও পারে, ফিউচারে নাও হতে পারে। যদি হয় তাহলে আমাদের প্রজেক্টের যে কোনো অবজেক্টিভ, প্রজেক্টের অবজেক্টিভ মানে প্রজেক্টের স্কোপ, টাইম, শিডিউল, কস্ট যেটা আমরা অ্যাচিভ করতে চাই, হ্যাঁ, বা আমাদের কোনো কেপিএ আছে প্রজেক্টে, সেটাতে কোনো প্রবলেম ক্রিয়েট করবে পজিটিভলি অথবা নেগেটিভলি, সেটাকে আমরা বলি রিস্ক। তাহলে রিস্ক মানে হচ্ছে কোন একটা আনসার্টেন ইভেন্ট যেটা ফিউচারে হতেও পারে নাও হতে পারে। যদি হয় তাহলে প্রজেক্টের অবজেক্টিভকে পজিটিভলি অথবা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে, সেটাকে বলা হয় রিস্ক। তার মানে কি, রিস্ক হচ্ছে ফিউচার ইভেন্ট। আপনারা দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে রিস্ক চ্যাপ্টারে একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিস্ক এন্ড ইস্যু। তাহলে আমরা এটা একটু দেখবেন খুবই আছে, ওখান থেকে পরীক্ষা কিন্তু 1-2টা প্রশ্ন আসবে ওই টেবিল থেকে। তো রিস্ক হচ্ছে ফিউচার ইভেন্ট, হতে পারে নাও হতে পারে। আর ইস্যু হচ্ছে যেটা অলরেডি ঘটে গেছে, সেটাকে আমরা বলি ইস্যু এবং ইস্যু জেনারেলি ট্রিট হয় অ্যাজ এ নেগেটিভ, কিন্তু রিস্ক পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। ওই টেবিলটা খুবই ভালো মতো পড়বেন, রিস্ক এবং ইস্যুর মধ্যে ডিফারেন্স কি, ওখান থেকে পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন আসবে। সো আমরা যে পজিটিভ রিস্ক বলতেছি, যেটার কারণে যদি ঘটে তাহলে আমাদের পজিটিভলি, হ্যাঁ, প্রজেক্টের আউটকামকে ইম্প্যাক্ট ফেলবে, সেটাকে বলা হয় অপরচুনিটি, সেটা বলা হয় অপরচুনিটি। সো আমরা রিস্ক চ্যাপ্টারটা ডিসকাস করার আগে ডিফারেন্ট ডেফিনিশন এখানে দেখছি। আর যেটা নেগেটিভ সেটাকে বলা হয় থ্রেট। ঠিক আছে, সো অপরচুনিটি এবং থ্রেট। আচ্ছা, রিস্ককে যখন আমরা আলোচনা করি, ফিউচারে হতেও পারে নাও হতে পারে, তখন আসলে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যখন বলছি ফিউচারে হতেও পারে নাও হতে পারে, তার মানে কি, উই আর টকিং অ্যাবাউট প্রবাবিলিটি, তাই না? সেই জন্য রিস্ক যখনই আমরা আলোচনা করব, প্রবাবিলিটি এবং তার সাথে আরেকটা আছে ইম্প্যাক্ট। মানে যদি রিস্কটার প্রবাবিলিটি কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে, কত পার্সেন্ট চান্স আছে, বা আমরা জানি প্রবাবিলিটিকে আমরা মেজার করি 0 থেকে 1, তাই না? না হলে হচ্ছে 0, আর একদম যদি ম্যাক্সিমাম হচ্ছে 1। আর এর সো প্রবাবিলিটি 0 থেকে 1, আবার ইম্প্যাক্ট যদি ওই রিস্কটা ঘটে তাহলে আসলে ইম্প্যাক্টটা কিরকম হবে, খুবই হাই ইম্প্যাক্ট নাকি জাস্ট লো ইম্প্যাক্ট, নাকি মাইনর ইম্প্যাক্ট, নাকি মিডিয়াম ইম্প্যাক্ট, কোন ধরনের ইম্প্যাক্ট হবে। সো রিস্ক যখনই আলোচনা করবো আমরা, এই দুইটা ফ্যাক্টর সবসময় আমাদের মাথায় থাকতে হবে, যে রিস্কটা যদি ঘটে তাহলে সে ঘটার প্রবাবিলিটি কত, আর যদি ঘটে তাহলে তার ইম্প্যাক্টটা কত সিভিয়ার হবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। ওকে, আমি এটা একটু ডিলিট করি। এরপর আসি নেক্সট ডেফিনেশনে, সেটা হচ্ছে যে রিস্ক যখন আমরা আলোচনা করব তখন আমরা আসলে তিনটা জিনিস একটু বোঝা দরকার। সেটা হচ্ছে রিস্ক কজ, একটা হচ্ছে রিস্ক ইভেন্ট, একটা হচ্ছে রিস্ক এফেক্ট। ঠিক আছে, এই তিনটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। ধরেন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে আমি অফিসে আজকে লেট করে আসলাম, আমি
গতকাল রাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছিল, এই জন্য আমি অফিসে দেরি হয়েছে আমার অফিসে আসতে, এবং তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরি হওয়ার কারণে বস আমাকে ডেকে মানে আমার উপর ইয়েল করছে, মানে রাগ করছে আমার সাথে। ঠিক আছে, এই যে আমি একটা সেন্টেন্স বললাম যেখানে 3টা পার্ট ছিল, যে আমি গতকাল রাতে দেরিতে ঘুমাইছি, ফলে আমি ট্রান্সপোর্ট মিস করেছি এবং অফিসে লেট করেছি, এবং লেট করার কারণে আমি কি হলো, বস আমাকে বকা দিয়েছে বা রাগ করেছে। এই যে 3টা কথা বললাম, এটা তাহলে আমি যে বকা খেলাম সেটা হচ্ছে কি ইফেক্ট, সেটা হচ্ছে ইফেক্ট, আর আমি যে দেরি করলাম সেটা হচ্ছে ইভেন্টটা, ঘটনাটা কি ঘটছে। আর কজ কি আসলে, আমি গতকাল রাতে লেট স্লিপিং ছিলাম, কিংবা ঘুমে ডিস্টার্ব হয়েছে, বা এরকম হতে পারে যে ট্রান্সপোর্ট আমি মিস করছি। সো এটা হচ্ছে রিস্ক কজ, এটা হচ্ছে রিস্ক ইভেন্ট, আর হচ্ছে রিস্ক ইফেক্ট। সো আমরা যখন রিস্ক নিয়ে কথা বলি বা রিস্ক আইডেন্টিফাই করি কোনো একটা প্রজেক্টে, তখন যদি এই 3টা জিনিস মনে রাখেন এবং ওইভাবে যদি রিস্ক গুলোকে লেখেন, তাহলে কিন্তু অনেক ভালো মানে কি হবে, রিস্কটা ডিফাইন হবে, এবং আপনি ইজিলি রিস্কের কজ আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই কজটা কিভাবে রিমুভ করা যায় সেটা নিয়ে প্ল্যান করতে পারবেন। আচ্ছা, এরপরে রিস্ক নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন গুলো একটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট। অ্যাপেটাইট শব্দের অর্থ কি? মানে ক্ষুধা, ইচ্ছা। হ্যাঁ, মানে কোনো কিছুর মানে প্রচন্ড ইচ্ছা, না, সেটা হচ্ছে অ্যাপেটাইট। রিস্ক, তারপর আসছে রিস্ক থ্রেশহোল্ড, তারপর হচ্ছে রিস্ক টলারেন্স। এই 3টা টার্ম একটু আমাদের বোঝা দরকার। এই ডেফিনেশন গুলো আছে, সবই আছে, আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালও আছে, বইয়ে আছে, প্রেজেন্টেশন স্লাইডেও আছে। রিস্ক অ্যাপেটাইট যেমন খাবার সাথে রিলেশন আছে না, প্রচন্ড খাওয়ার খিদা হচ্ছে আমার। সো রিস্ক অ্যাপেটাইট হচ্ছে এমন একটা জিনিস যে আমি কোনো একটা রিওয়ার্ডের আশায় রিস্ক নিচ্ছি, আমি কোনো একটা রিওয়ার্ড পাওয়ার আশায় ইচ্ছা করে রিস্ক নিচ্ছি, এটাকে বলা হয় রিস্ক অ্যাপেটাইট। ঠিক আছে, এটা কিরকম, এটা দেখবেন এটা কিন্তু অনেক অর্গানাইজেশনে আছে, এবং আমাদের ইন্ডিভিজুয়ালের মধ্যে এই ক্যারেক্টার গুলো আছে। আমরা রিস্ক নিয়ে আলোচনা করবো না, আমি এক্সাম্পল দেওয়ার সময় আমাদের ইন্ডিভিজুয়াল এবং মানে আমাদের পার্সোনাল সাইকোলজি এবং অর্গানাইজেশনের কথা বলবো, আর কিছু কিছু জায়গায় আমি ইয়ার কথা বলবো আর কি, যে আমাদের ডিজিজ যে হয় না, রোগ, রোগের সাথে কিছু আমি মানে ইয়া করবো, এক্সাম্পল দেবো। সো অ্যাপেটাইট হচ্ছে এটা, যেমন দেখবেন অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে, তাই না, বসুন্ধরা গ্রুপ, মানে দেখেন কিছু কিছু এন্টারপ্রাইজ দেয়ার অ্যাকচুয়ালি উল্টা কি করে, দেশকে কন্ট্রোল করে ফেলে, এবং অন্যায় করলে কিন্তু কোনো কিছু হচ্ছে না, এরকম দেখা যাচ্ছে। আমরা যেমন বলি না যে অমুক দেশের প্রোডাক্ট কি করতে হবে, সেদিন আমি লিখছিল আর কি, যে অমুক দেশের প্রোডাক্ট আমরা কি করবো, ইউজ করবো না। এইসব না করলে আসলে অনেকেই এগুলো গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরেও চলে গিয়েছে আসলে। সো দেখেন, মানে অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা আসলে কি করে, যারা ভেজাল যুক্ত জমি খোঁজে, যেটাতে সবচেয়ে ভেজাল আছে, 4-5টা কেস মারামারি কাটাকাটি হচ্ছে, একটা লাশ পড়ে গেছে, এগুলা খোঁজে। কারণ কি, ওটাতে দেখা যায় খুব কম কষ্টে সেটাকে কিনতে পারবে, আর এটার দাম হয়তো মানে বিশাল লাভে সেটাকে বিক্রি করতে পারবো। সেটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট, আমি কোনো একটা রিওয়ার্ডের আশায় রিস্ক নিচ্ছি, এরকম যদি মানসিকতা থাকে কারণ, সেটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট। এরপর আসি রিস্ক থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে বুঝতেছি যে একটা বাউন্ডারি, তাই না, বাউন্ডারি মানে কোন অ্যামাউন্ট, আমার এরকম বাউন্ডারি থাকতে পারে যে 10K বা 50K, এর চেয়ে বেশি যদি কস্টের কোনো ভেরিয়েন্স লেভেল পার হয়ে যায়, এক্সট্রা কস্ট হয়ে যায় কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা ওয়ার্ক প্যাকেজে, তাহলে এটা আমার লিমিটের বাইরে চলে যাবে, অন্য কাউকে স্কেপ করতে পারবে। সেটা হচ্ছে থ্রেশহোল্ড। আমরা থ্রেশহোল্ড সেট করি, এটা অনেক সময় পজিটিভলিও করা হয়, নেগেটিভও করা হয়, মানে ম্যাক্সিমাম কত আমার থ্রেশহোল্ড আছে আর মিনিমাম কত আমার থ্রেশহোল্ড আছে। যেমন আমাদের কোভিড এর কথা যদি চিন্তা করি, তাহলে আসলে টেম্পারেচারটা যদি 98.4 না, দেখা যায় কোভিড এ 98.5, 6, 7 এরকমও হয়, মানে 99, 100 এরকমও টেম্পারেচার পাওয়া যায়। আমরা যে ছোট ছোট মেশিন ইউজ করা হয় যে কোভিড আছে কিনা, শুধু টেম্পারেচার মাপে এবং দেখা যায় আসলে একটু অ্যানোমালি আছে কিনা, 98.4 এর একটু বেশি আছে কিনা। এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড, এর বাইরে গেলে আমাকে এটা এসকেলেট করতে হবে আমার টলারেন্সের বাইরে। তাহলে টলারেন্স কথাটা কি, থ্রেশহোল্ড মানে হচ্ছে বাউন্ডারিটা, সেট যে বাউন্ডারি,
আর টলারেন্স মানে হচ্ছে এর মধ্যে যদি আমি টাইম ব্যয় করি বা খরচ করি, এটা টাইমেরও হতে পারে, থ্রেশহোল্ড ইয়ারও হতে পারে, এর মধ্যে যদি আমি থাকি তাহলে এটা হচ্ছে আমার টলারেন্স। ঠিক আছে, বাউন্ডারির মধ্যে যতক্ষণ আমি আছি এটা আমার টলারেন্স। এর বাইরে চলে গেলে, বাইরে গেলাম কিনা সেটা নির্ণয় করবে থ্রেশহোল্ডটা, বাউন্ডারিটা। আর ভিতরে বাইরে গেলে যতক্ষণ আমরা টলারেট করতে পারছি না। হ্যাঁ, মানে আমরা এটা টলারেট করতে পারবো না, আর বাই প্রজেক্ট হিসেবে হ্যাঁ। এটা টলারেট করা যাবে না। আর টলারেট করা যাবে না, এটা এখন আমাদের হয়তো উপরের লেভেলে যেতে হবে, ম্যানেজমেন্টের কাছে যেতে হবে বা এসকেলেট করতে হবে। সেই হচ্ছে আমাদের তিনটা জিনিস। তো অ্যাপিটাইটের সাথে এই দুইটার আসলে রিলেশন নাই, অ্যাপিটাইট তো একদম আলাদা, যে আমি কোনো একটা রিওয়ার্ডের আশায় রিস্ক নিচ্ছি। আর থ্রেশহোল্ড আর টলারেন্স হচ্ছে দুইটা রিলেশন আছে। থ্রেশহোল্ড হচ্ছে বাউন্ডারিটা, আর এই বাউন্ডারির ভিতর যে আমার স্পেসটা আছে সেটা হচ্ছে আমার টলারেন্স। আচ্ছা, এবার আসেন যে রিস্ক যখন আমরা ম্যানেজ করব তখন আসলে কয়েকটা প্রসেস কানেক্টেড, এবং প্রসেসগুলো একদম সিকুয়েন্সিয়ালি করতে হয়। সেই প্রসেসগুলো একটু আমি এখানে নাম লিখি। একটা হচ্ছে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, এই সবগুলো আছে আপনার পিএমবকে আছে, এখানেও আছে, আমি একটু পরে যাব। তারপর হচ্ছে প্ল্যান আইডেন্টিফাই রিস্ক, আমি ব্যাখ্যা করছি, আগে জাস্ট একটু লিখে নেই। আইডেন্টিফাই রিস্ক, তারপর হচ্ছে কোয়ালিটেটিভ, হ্যাঁ, রিস্ক কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আমি শুধু কোয়ালিটেটিভ লিখতেছি, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ, ঠিক আছে, অ্যানালাইসিস। তারপরে হচ্ছে রিস্ক রেসপন্স, রেসপন্স প্ল্যান, হ্যাঁ, রিস্ক রেসপন্স প্ল্যান। তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট, ফিক্সড রিসোর্স প্ল্যান, হ্যাঁ, রিস্ক রেসপন্স, আমরা যে প্ল্যানটা করলাম যদি রিস্ক ঘটে তাহলে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। আরেকটা হচ্ছে থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা মনিটর করি, মনিটর রিস্ক। সো এই যে এই পাঁচটা হচ্ছে আসলে প্ল্যানিং স্টেজে করতে হয়। আপনার পিএমবকে গেলে দেখবেন প্ল্যানিং যে প্রসেস গ্রুপ, তার মধ্যে এই 6টা প্রসেসের নাম আছে রিস্ক রিলেটেড, এবং এই প্রসেসগুলো আসলে সিকোয়েন্সিয়ালি করতে হয়। এই 6টা প্রসেস, প্রথমে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান মানে কি? রিস্কের স্ট্র্যাটেজি, যে আমরা কিভাবে রিস্কটা ম্যানেজ করব, কি প্রসেস ফলো করব, আমাদের মেথডস গুলো কি হবে, কি কি টুলস টেকনিক ইউজ করবো আমরা, এবং যে আইডেন্টিফাই কিভাবে ইউজ করবো আমরা, কোয়ালিটেটিভ অ্যানালিসিস কিভাবে করা হবে, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস কিভাবে করা হবে, এবং রিস্ক রেসপন্স প্ল্যান কিভাবে করব। আর আরেকটা ইম্পর্টেন্ট থাকে, রিস্কের ক্যাটাগরি আমরা কিভাবে করব। মনে আছে ডাব্লিউবিএস রিস্ক? ডাব্লিউবিএস মনে আছে না? মানে কি ডাব্লিউবিএস মানে? ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। হ্যাঁ, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সিমিলারলি আমরা যখন প্ল্যান করি রিস্কে, তখন আমরা আরবিএস তৈরি করি। আরবিএস মানে হচ্ছে রিস্ক ব্রেকডাউন স্ট্রাকচার। রিস্কগুলোকে আমরা ক্যাটাগরাইজ করার জন্য, যে আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক কি কি, টেকনিক্যাল রিস্ক কি কি, প্রসেস রিলেটেড রিস্ক, তারপরে পিপল রিলেটেড রিস্ক, এরকম আমরা রিস্কগুলোকে কিন্তু ক্যাটাগরাইজ করতে পারি। কিংবা মনে আছে পেস্টেল? কারো মনে আছে পেস্টেল? বলছিলাম বোধহয় ক্লাসে। পেস্টেল মানে কি? পলিটিক্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল, হ্যাঁ, তারপর সোশ্যাল, টেকনিক্যাল, লিগ্যাল, লজিস্টিক্যাল, এনভায়রনমেন্টাল। সো এই ক্যাটাগরিতেও কিন্তু আমরা করতে পারি। মানে এটা আমাদেরকে শুরুতেই প্ল্যানিং এর সময় ডিফাইন করতে হবে যে আমরা রিস্কগুলোকে আইডেন্টিফাই করবো, সেগুলো কিভাবে ক্যাটাগরাইজ করব, তাহলে সবাই সেইভাবে সিঙ্ক থাকবে আর কি। সো সেই আরবিএসটা এখানে ডিফাইন করা হয়। আর আরেকটা জিনিস করা হয় যে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস করা হয়। প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ম্যাট্রিক্স একটা টেবিল ইউজ করা হয়। একটা হচ্ছে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ডেফিনিশন করা, ডিফাইন করা হয়। মানে আমরা কোন প্রজেক্টটাকে বলবো যে এটার ইমপ্যাক্ট হাই, কোন সিচুয়েশনটাকে, আর কোন সিচুয়েশনে বলবো লো, সেটাকে বলা হয় প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ডেফিনিশন। আর আরেকটা সেটির উপর বেস করে একটা আমরা টেবিল তৈরি করি, সেই টেবিলটার নাম হচ্ছে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ম্যাট্রিক্স। সো এই দুইটাই আমরা দেখবো যে এটা আসলে কিভাবে করতে হয়, এবং সেটা রিস্ক প্ল্যানের মধ্যে থাকবে, ঠিক আছে। এরপরে আমি জাস্ট হাই লেভেল বলছি। এরপরে হচ্ছে যে আমরা কি করি, রিস্কগুলোকে আইডেন্টিফাই করি। কিসের থ্রুতে আইডেন্টিফাই করি? মিটিং এর থ্রুতে। সেই মিটিংটাকে বলা হয় রিস্ক ওয়ার্কশপ। কি বললাম? রিস্ক ওয়ার্কশপ। একটা স্পেশাল নাম পিএমবকে সাজেস্ট করেছে, যে যখন আমরা রিস্ক নিয়ে আইডেন্টিফাই করবো, রিস্কের রেসপন্স প্ল্যান করবো, অ্যানালাইসিস করবো, তখন আমরা যে ওয়ার্কশপটা করি সেটাকে বলা যেতে পারে রিস্ক ওয়ার্কশপ। বেশ সুন্দর নাম নাকি, রিস্ক ওয়ার্কশপ। সো আমরা প্রথমে আইডেন্টিফাই করি রিস্ক, তারপরে কি করি, তারপরে শুধু আইডেন্টিফাই করলে হবে না, তারপরে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করি। এটার পাশে লিখে রাখেন, এটা হচ্ছে সাবজেক্টিভ অ্যানালাইসিস, সাবজেক্টিভ, ঠিক আছে, নট অবজেক্টিভ। আর পরেরটা হচ্ছে নিউমেরিক্যাল অথবা অবজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যেটা একদম নাম্বারে আমরা বের করি যে আসলে কোনটা সবচেয়ে ইম্প্যাক্টফুল
এবং কোনটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। সো প্রথমে আইডেন্টিফাই রিস্কে আমরা অ্যাজ মেনি অ্যাজ পসিবল রিস্ক আমরা আইডেন্টিফাই করি, তারপর কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে আমরা র্যাঙ্ক করি যে কোন রিস্কগুলো আমাদের জন্য সবচেয়ে প্রবাবিলিটি বেশি এবং ইম্প্যাক্ট বেশি, এবং সেটা সাবজেক্টিভ ভাবে করি। সাবজেক্টিভ ভাবে কিভাবে করি আমি পরে ব্যাখ্যা আসতেছি। তারপরে করি কি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, তার মানে আরো নিউমেরিক্যালি আমরা একদম স্পেসিফিক হতে চাই অবজেক্টিভলি যে আসলে কোনটা সবচেয়ে টপ প্রায়োরিটি। কারণ কি সব রিস্ক নিয়ে কিন্তু কাজ করা যাবে না, তাই না? আমরা ধীরে ধীরে প্রায়োরিটাইজ করতেছি। করার পরে যে টপ আমরা প্রায়োরিটি করলাম যে আমাদের 30টা হচ্ছে একদম হাইয়েস্ট রিস্ক, সেই রিস্কগুলোকে আমরা রেসপন্স প্ল্যান করি। ঠিক আছে, এই রেসপন্স প্ল্যানের মধ্যেও আবার ইয়ে আছে, যেমন আমরা একটা হচ্ছে রেসপন্স প্ল্যান করি, রেসপন্স স্ট্র্যাটেজি, একটা হচ্ছে আমরা প্রতিটার আবার কন্টিনিউসি প্ল্যান করি। মানে প্ল্যান এ হচ্ছে রিস্ক রেসপন্স আর প্ল্যান বি হচ্ছে কন্টিনিউসি রেসপন্স প্ল্যান, কন্টিনিউসি প্ল্যান করি। সেটা নিয়ে আমি সামনে আসতেছি, আলোচনা করি। আর তারপরে এইটা হচ্ছে এক্সিকিউশনে, এটা হচ্ছে এক্সিকিউশনে ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স। তাহলে প্রথম 5টা হচ্ছে প্ল্যানিং, এটা হচ্ছে এক্সিকিউশনে। তার মানে যদি রিস্কটা ঘটে তাহলে আমরা যে রেসপন্সটা প্ল্যান করেছিলাম সেটা আমরা ইমপ্লিমেন্ট করি। আর মনিটর হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল প্রসেস, তার মানে থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট আমরা রিস্কের মনিটর করব। মনিটর করার একটা টুল সাজেস্ট যেটা সবাই করে এবং পিএমবকেও আছে, সেটা হচ্ছে যে সব ইম্পর্টেন্ট মিটিং এ রিস্ক নামে যাতে একটা এজেন্ডা থাকে, যে গত মিটিং থেকে এই মিটিং পর্যন্ত কি কি রিস্ক আসার কথা ছিল সেটা আসছে কিনা বা আমরা ঠিকমতো হ্যান্ডেল করছি কিনা, এটা নিয়ে জন্য একটা এজেন্ডা থাকে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন অ্যাজাইলে কিন্তু একটা আছে না ডেইলি স্ক্রাম, যে প্রতি 3 দিন মানে প্রতিদিন করছি আমরা, সেটার কিন্তু একটা পয়েন্ট আছে, ইজ দেয়ার এনি ইম্পেডিমেন্ট, অবস্টাকল, রিস্ক, ইস্যুস, এনিথিং। সো এরা কিন্তু অ্যাজাইল কিন্তু প্রতিদিন এটা করছে। আবার ইটারেশন প্ল্যানিং ও তো করা হচ্ছে উইকলি, ইটারেশন রিভিউ তো করা হচ্ছে, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। সো এটা মনিটর করবো কিভাবে আমরা, যে প্রতি ইম্পর্টেন্ট মিটিং এ যাতে একটা অবশ্যই একটা এজেন্ডা থাকে রিস্ক নিয়ে, যাতে রিস্ক কখনোই আনটাচ বা মানে টাচ আপন অবস্থায় না, টাচ আপন যায় থাকা অলওয়েজ। হ্যাঁ, ওকে। এবার চলেন আমরা এখন একটু ডিটেলে যাব। ডিটেলে যাওয়ার জন্য আমি এটাকে স্টপ করছি আমি। পরে আমি একটা টেবিল বের করছি, টেবিলটা মোস্ট প্রবাবলি ওপেন আছে। দেখা যাচ্ছে জি, এক্সেল ফাইলটা, এটা হচ্ছে রিস্ক রেজিস্টার। হ্যাঁ, ফাইলটা কিন্তু আপনাদের শেয়ার করা আছে, জিপ ফাইল আপনাদেরকে শেয়ার করেছিলাম, যে স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য কিছু টেমপ্লেট, ডকুমেন্ট, এক্সেল ফাইল কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, যে এখানে আছে, কিন্তু আমি একটু দেখাচ্ছি কোথায় আছে আপনাদের। যে এরকম একটা ফাইল কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে, যে স্টুডেন্ট ফাইল। ঠিক আছে, সেই স্টুডেন্ট ফাইলের মধ্যে যদি এটাকে ওপেন করেন তাহলে এখানে অনেকগুলো ফোল্ডার আছে। তার মধ্যে এইটা আসলে মেইন ফোল্ডার, যেটার এগেইনস্টে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন আছে। আবার এখানে কিছু টেমপ্লেটও আছে, যেমন যে ব্ল্যাঙ্ক ফর্মস এন্ড টেমপ্লেটস। এখানে কিন্তু অনেকগুলো ফর্ম দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো আমরা আলোচনা করছি, প্রজেক্ট চার্টার আলোচনা করছি, অ্যাক্টিভিটি লিস্ট আমরা আলোচনা করছি, তারপর রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, তারপর রিকোয়ারমেন্ট টেস্ট ম্যাট্রিক্স আমি দেখাই নাই, কিন্তু এগুলো আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে স্কোপ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, ডাব্লিউবিএস নিয়ে আলোচনা করছি, স্টেকহোল্ডার রেজিস্টার, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেওয়া আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা কিনেছেন এলো চয়েস প্ল্যাটফর্মে, সেখানে দেখবেন যে জিপ ফাইল আছে, ডাউনলোড করলে আপনি পাবেন এটা। সো আমি এখন এই ফাইলটা খুঁজছি, রিস্ক রেজিস্টার ফাইলটা। ঠিক আছে, সেই ফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি। যারা হার্ড কপি নিয়েছিলাম তারা কি এটা পেয়েছি? শেয়ার করা হয়েছে মানে ইয়া ফাইলে দেখেন, সব একটা ফোল্ডারে রাখেন না, দেখবেন যে সবার কাছে আছে। আমি বোধহয় কোনো একটা সময় শেয়ার করছি, আর যদি না করা থেকে আবার শেয়ার করবো, সমস্যা নেই। হ্যাঁ, আরেকবার শেয়ার করলে মনে হয় ভালো হয়। আমার কোথায় পাই? যেগুলো পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমার মনে হয় এখনই শেয়ার করে রাখি, ভুলে যাওয়ার আগে জিপ ফাইলটা আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ডাউনলোড করলে এই ফাইলগুলো সবই দেখবেন আছে। জি ভাই, সো আমি করতেছি হচ্ছে রিস্ক রেজিস্টার ফাইলটা। এটা দিয়ে আসলে এতক্ষণ যে কথাবার্তা বললাম, এটা এখন আসলে আমরা দেখবো যে কিভাবে আসলে রিস্ক ম্যানেজমেন্ট পুরো একটা টেবিল দিয়ে আসলে আমরা বুঝতে পারি
এবং ম্যানেজ করতে পারি। সো এখানে আমি কয়েকটা কলাম একটু বাড়াবো, ঠিক আছে? যেমন এখানে কি আছে, রিস্ক ডিটেইলস, এই যে আমি বলছিলাম রিস্ক কজ, তাই না? এখানে বলা হচ্ছে রুট কজ, ডিটেল মানে হচ্ছে আসলে ইভেন্টের ঘটনাটা। আর এর সাথে আমরা চাইলে আর একটা কি অ্যাড করতে পারি, কি বলেছিলাম, রিস্ক কজ, রিস্ক ইভেন্ট, Effect, sorry. রিস্ক ইফেক্ট। আর একটা কলাম আমরা ইউজ করতে পারি রিস্ক ইফেক্ট, যে রিস্কটা ঘটলে কি ইফেক্ট হবে। হ্যাঁ, আমরা একটা কলাম দিলাম রিস্ক ইফেক্ট মানে হচ্ছে যে আসলে রিস্কটা ঘটতে ইফেক্টটা কিসে কিসে ঘটবে, টাইমে, কস্টে, কোয়ালিটিতে না শিডিউলে, এরকম আপনি বলতে পারেন কি ইফেক্ট হবে। তার পাশে ট্রিগারকে আমি অন্য একটা শব্দ বলতে পারি সিমটম। তার মানে ট্রিগার দেখে বুঝতে পারবো যে এখন কোন রিস্কটা ঘটতে যাচ্ছে। আমার যেমন কোন একটা রোগ হলে জ্বর আসবে, তার মানে কি আগে থেকে একটু মাথা ব্যথা করে, গা ব্যথা করে, তার মানে কি জ্বর আসতেছে। সো এই সিমটমটা গুলো আপনি আইডেন্টিফাই করবেন যখন আমি রিস্ক আইডেন্টিফাই করতেছে, তখন সিমটম গুলোকে বের করার চেষ্টা করবেন যে কি কি সিমটম দেখা দিলে বুঝবো যে আমি যে রিস্কটা আইডেন্টিফাই করছি সেটা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রিগার। আচ্ছা, এরপরে আসেন প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট। ওই যে আমি বলছিলাম পি এবং আই, এই যে রিস্কটা আমরা বলতেছি, এবং অনেক সময় আমরা এখানে একটা আইডিও দিই, রিস্কের আইডিও দিই, হ্যাঁ, তাহলে বেটার হয় যেটা কত নম্বর রিস্ক। তারপর আমি কি করি, প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট। সো এই দুটিকে আমি একটু ডিফারেন্ট কালার দিলাম। তারপর রিস্ক স্কোপ। এরপরে আমি আরেকটা কলাম এখানে ইনসার্ট করছি, সেই কলারটা হচ্ছে আমি বললাম ইএমভি বলি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, ঠিক আছে, ইএমভি বললাম, পরে আসছে সেটা ব্যাখ্যায়। তারপর হচ্ছে রিস্ক স্ট্র্যাটেজি। এটাও একটু ইয়েলো কালার দিচ্ছি আমি, আর ইএমভি একটা ডিফারেন্ট কালার দিলাম। তারপর হচ্ছে রিস্ক স্ট্র্যাটেজি, রিস্ক রেসপন্স, এটা একটা ডিফারেন্ট কালার দিলাম। এরপরে আরেকটা দিলাম হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান, অথবা এটাকে বলা হয় ফল ব্যাক প্ল্যান। আমি আপনাদের ক্লাস শেষে এটা শেয়ার করে দেবো। হ্যাঁ, এটা কি ভাইয়া? কন্টিনজেন্সি প্ল্যান, তারপরে হচ্ছে রিস্ক ওনার অথবা রিস্ক অ্যাকাউন্টেবল, তারপরে দিচ্ছি আমি রিস্ক অ্যাকশনিং বা রিস্ক রেসপন্সিবল, কিংবা অনেক বই আছে অ্যাকশনিং, মানে কে রিস্কটা হলে কে কাজ করবে আর কি, আর ওনার মানে কে অ্যাকাউন্টেবল হবে। সো রিস্ক রেসপন্সিবল আমি লিখলাম, ঠিক আছে? তাহলে কয়েকটা কলাম আমি কিন্তু একটু বাড়ালাম, এই কয়েকটা কলাম, এবং এটা আসলে ডিফারেন্ট কালার দিয়ে আমি, ঠিক আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবং আমি এখন আলোচনা করতেছি, এখন দেখেন আমরা তো বললাম যে কয়েকটা প্রসেস এখানে ইনভলভ। তাহলে প্রথম যেটা রিস্ক প্ল্যান তৈরি করা, প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, সেটাতে আসলে আমরা ওভারঅল প্ল্যানিং করি যে কিভাবে আমরা রিস্ক আইডেন্টিফাই করব, কিভাবে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ অ্যানালিসিস করব, তারপর কি কি স্ট্র্যাটেজি আছে যেটা আমরা রিস্ক রেসপন্সের জন্য ইউজ করব, তারপর প্রবাবিলিটি ইম্প্যাক্ট ডেফিনেশন কি, প্রবাবিলিটি ইম্প্যাক্ট ম্যাট্রিক্সটা কি ইউজ করব আমরা, তারপরে হচ্ছে যে আমাদের কি মেথড কি ফলো করব, আমরা কি কি টুলস টেকনিক ইউজ করব, আরবিএস কি ইউজ করব, রিস্ক ব্রেকডাউন স্ট্রাকচার, ক্যাটাগরি কি ইউজ করব। তো এই সমস্ত জিনিসগুলো আমরা করি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে। তারপরে সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে আইডেন্টিফাই রিস্ক। এটা আমরা সবাই মিলে যারা আসলে রিস্ক নিয়ে কাজ করব বা রিস্কের এক্সপিরিয়েন্স আছে বা রিস্ক নিয়ে অ্যানালাইসিস করতে চাই, হ্যাঁ, সবাইকে মিলে আমরা রিস্ক আইডেন্টিফাই করব। তাহলে প্রথম কাজ হচ্ছে সবাই মিলে ব্রেন স্ট্রিম করা, আরো অনেক টুল আছে আমি সামনে আলোচনা করব, সেই সমস্ত টুল ইউজ করে আমরা বের করার চেষ্টা করবো আমাদের প্রজেক্টে কি কি রিস্ক হতে পারে, কি কি রিস্ক ঘটতে পারে। তো সেই আইডেন্টিফিকেশন করার পরে যে রিস্ক গুলোকে আমরা আইডেন্টিফাই করবো, সেটা আসলে যে ডকুমেন্টে লিখতে হয় সেই ডকুমেন্টের নামই হচ্ছে রিস্ক রেজিস্টার। এই যে আমরা যে ডকুমেন্ট এখন দেখতেছি রিস্ক রেজিস্টার, সেই ডকুমেন্টটার নাম হচ্ছে রিস্ক রেজিস্টার। কিন্তু শুরুতে কি হয়, আমি একটু অ্যানালাইজ করি, শুরুতে আসলে এই যে একটু পর্যন্ত, হ্যাঁ, মেবি একটু পর্যন্ত বা আরো কিছু কিছু ফিল্ডের আমরা ফিল্ড মানে কলাম আর কি, কলামে আমরা ইনপুট দেই, তারপরে আসলে বাকি সামনের প্রসেস গুলো থ্রুতে আমরা এটাকে আরো পপুলেট করি।
সো প্রথমে আমরা রিস্ক আইডেন্টিফাই করে সে এখানে এরকম আমরা সে ফর এক্সাম্পল 300টা রিস্ক আইডেন্টিফাই করলাম 1 2 3 4 এইভাবে করে, ঠিক আছে? এবার এইভাবে লিখলাম, রিস্কটা লিখলাম, হ্যাঁ, রিস্ক ইভেন্টটা, রিস্ক ডিটেলটা, রিস্কের কস্টটা কি, রিস্কের ইফেক্টটা কি হবে, তারপরে রিস্কটা সিম্পটম কি, এটা আমরা লিখলাম। এবং রিস্কটা কে বললো সেটা আমরা একটা নাম লিখতে পারি, যে কার কাছ থেকে রিস্কটা আসলো সেটা আমরা একটা কলামে লিখতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে লিখি, ঠিক আছে? আবার অনেকে সাজেস্ট করে যখন আমরা রিস্ক আইডেন্টিফাই করি এট দ্য সেম টাইম যদি কারো মাথায় আসে যে এই রিস্কটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, তাহলে আপনি ইমিডিয়েটলি সেটাও এখানে লিখে রাখতে পারেন। কোথায়? এই যে রিস্ক রেসপন্স লিখে রাখতে পারেন। তার মানে এই সমস্ত কাজ কখন করলাম আমরা? যখন আমরা উই আর আইডেন্টিফাইং রিস্ক। সো as many as possible রিস্ক আইডেন্টিফাই করে, ফর এক্সাম্পল আমরা পেলাম 300 রিস্ক, 300 রিস্ক, সো এবং সেটা আমরা এখানে লিখে ফেললাম 1 থেকে 300। এখন দেখেন আমরা যখন আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার সময় আমরা কোনো চেষ্টা ত্রুটি করব না যাতে কোনো রিস্ক মিস না হয়। কারণ একটা রিস্ক যদি হয় এবং সেটা যদি আনআইডেন্টিফাইড থাকে তাহলে কি হবে? আমাদের কিন্তু রিস্ক প্রজেক্টের অবজেক্টিভকে বাধাগ্রস্ত করবে। কি করে ফেলবো? সো আমরা 300টা পেয়ে গেলাম। এখন খেয়াল করেন প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা অনেক কাজে ব্যস্ত, হ্যাঁ, তার মধ্যে যদি এখন 300টা রিস্ক নিয়ে কাজ করা শুরু করি তাই তো আসলে দেখা যাবে অন্য কাজ হবে না, সবাই রিস্কের মধ্যেই কাজ করতে হবে, আর কোনো কাজ নেই। সো এটা তো আসলে করা যায় না। আবার এখানে আমরা যেহেতু as many as possible রিস্ক আইডেন্টিফাই করছি, তার মানে একদম ছোট রিস্ক এখানে আছে, একদম হাই ইম্প্যাক্টফুল হাই প্রবাবিলিটি রিস্ক এখানে আছে। সো এত জিনিস নিয়ে তো কাজ করা যাবে না। তখন আমরা কি করি? আমরা করেছি কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। তার মানে এটা টার্গেট কি, যে আমরা আসলে র্যাঙ্ক করব যে কোন রিস্কগুলো আমাদের জন্য সবচেয়ে হাই ইম্প্যাক্টফুল এবং সবচেয়ে হাই প্রবাবিলিটি আছে হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি। সো ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে এইভাবে লিখি যে এখানে আমি যে প্রথম রিস্কটা আইডেন্টিফাই করছি সেটা ঘটার প্রবাবিলিটি হচ্ছে সে 0.8, হ্যাঁ, 80% বা 0.8, আর ইম্প্যাক্ট কি যদি ঘটে তাহলে এটা ইম্প্যাক্ট হচ্ছে 0.5, ঠিক আছে? এটা কিন্তু সাবজেক্টিভ অ্যানালাইসিস, আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলতেছি যে এটা ঘটার চান্স হচ্ছে 0.8 আর ইম্প্যাক্ট হচ্ছে 0.5। আবার আরেকটা রিস্ক আমরা এরকম বললাম যেটা আসলে 0.4 আছে প্রবাবিলিটি ঘটার, একের মধ্যে মানে 40% চান্স আছে, আর যদি ঘটে তার ইম্প্যাক্ট হবে 60 বা 0.6। অনেকে আরো স্ট্রেট ওয়েতে করে আর কি, নাম্বার ইউজ করে 1 থেকে 10, হ্যাঁ, যেমন এটা 8 হতে পারে, এটা 5 হতে পারে, এরকম হতে পারে, আপনি সিম্পল ভাবে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এরকম দুইটা রিস্কের কিন্তু প্রবাবিলিটি আমি ইম্প্যাক্ট করলাম, এবং কি এটা সাবজেক্টিভ, মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা আগের অভিজ্ঞতা থেকে আমরা বের করলাম। তবে প্রবাবিলিটির ক্ষেত্রে একটা কথা বলা যায় যে প্রবাবিলিটি কিন্তু আপনি বের করতে মানে যদি কোনো এমপিরিক্যাল ডাটা থাকে, আগের কোনো ডাটা থাকে, যেমন আপনি হয়তো বৃষ্টি একটা রিস্ক, আপনার যে বৃষ্টি হলে আপনার প্রজেক্টে হ্যাম্পার্ড হবে। এখন আপনার প্রজেক্টে কখন হবে? সে আপনার চিন্তা দেখলেন যে ওই প্রজেক্টের যে কাজটা কনস্ট্রাকশনের কাজ সেটা হবে হচ্ছে জানুয়ারি থেকে সে জুলাই পর্যন্ত। তাহলে এখন আপনি ইজিলি আমাদের ওয়েদার ফোরকাস্ট থেকে আপনি কিন্তু পেতে পারেন যে আমাদের নেক্সট ইয়ারে, হ্যাঁ, আগের 30-40 বছরের জলবায়ু ক্লাইমেটের ইয়া থেকে আপনি পাবেন সহজেই যে আমাদের নেক্সট ইয়ারে বৃষ্টির প্রবাবিলিটি কত আছে ওই সময়টা। তাহলে কিন্তু প্রবাবিলিটি আপনি ওখান থেকে যদি পান, যদি কোথাও এমপিরিক্যাল ডাটা থাকে, এভিডেন্স বেস বা এমপিরিক্যাল ডাটা থাকে, সেটা আপনি ইউজ করেন। আর যেখানে না থাকবে সেখানে আসলে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সাবজেক্টিভ প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট বলবো। এখন দেখেন তাহলে আমরা কি করতেছি? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতেছি এবং আমরা বের করার চেষ্টা করতেছি প্রতিটা রিস্কের এগেইনস্টে প্রবাবিলিটি কত এবং ইম্প্যাক্ট কত। এটা বের করার পরে আমরা গুণ করছি, কত হচ্ছে দেখেন তো, প্রথমটা 5টা 40 আর এটা হচ্ছে 0.24, ঠিক আছে? আবার দেখেন এখানে আরেকটা যদি আমরা নেই যে 0.2 আর এখানে হচ্ছে জাস্ট হতে পারে 0.1, তাহলে কি হলো? এটা গুণ করলে কি হবে? 0.2। এটা এত দূরে না যাই, জাস্ট ধরেন। ও আচ্ছা 0.1, সরি অনেক বেশি। হ্যাঁ, তাহলে কি হবে? এটা জাস্ট 0.02 হবে মনে হয় না গুণ করলে? না না 0 আসবে কেন? 2 into 1 equal to 2। কত হবে আমাদের? 0.02 হবে। হ্যাঁ, 0.02, তাই না? তার মানে দেখেন এই তিনটা রিস্কে যদি এখন আমরা র্যাঙ্ক করি তাহলে সবচেয়ে টপ কোনটা? 0.2 only 0.2। 0.02 ঠিক আছে এটা।
হ্যাঁ আচ্ছা, বাদ বাদ দেন ওটা, আপনার পরে গুণ করে দেখেন। এখন এখন আসলে আসলে ইয়েটা বুঝি আমরা যে রিস্ক স্কোরটা যেখানে আমরা দেখছি, তাহলে এখানে সবচেয়ে টপ রিস্ক কোনটা? প্রথমটা, তাই না, 0.4। আর সেকেন্ড রিস্ক হচ্ছে 0.24। এইভাবে 300টাকে আমরা র্যাঙ্ক করবো, প্রতিটাকে বের করে আমরা গুণ করে কি পাবো? রিস্ক স্কোর। পাওয়ার পরে সেই রিস্ক স্কোর অনুযায়ী যদি আমরা র্যাঙ্ক করি, তাহলে কি হবে? সবচেয়ে টপ রিস্ক গুলো থাকবে সবার উপরে, তাই না, টপ র্যাঙ্ক রিস্ক, যেগুলোতে আসলে ম্যাক্সিমাম রিস্ক স্কোর থাকবে। তার মানে এইভাবে যদি আমরা র্যাঙ্ক করি, দেখা যাবে এটা যেমন 0.02, তার মানে এটা কিন্তু একটা খুবই লো টাইপ রিস্ক, তাই না? রিস্ক স্কোরটা খুবই লো আসছে কম্পেয়ার টু দিস টু। তার মানে এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করি, করার পর দেখা যাবে, মানে আমি ফর এক্সাম্পল বলছি শুধু, দেখা যাবে যে আমাদের হয়তো সে 50 রিস্ক পেলাম, যেটা আসলে সে মানে 0.2 এর চেয়ে অ্যাবভ, গ্রেটার দেন 0.2, আর বাকি সবগুলো হয়তো নিচে পাইছি। এবং এখন আমরা যদি স্ট্র্যাটেজি নেই যে আমরা আসলে 0.2 বেশি যেটা আছে সেই রিস্ক গুলোকে নিয়ে আমরা নেক্সট স্টেপে যাব, হ্যাঁ, আমরা রেসপন্স প্ল্যান করবো বা নেক্সট স্টেপে যাব, তাহলে কি হলো? এবং আমি ফর এক্সাম্পল বলছি যে 300 থেকে আমরা পেলাম যে 50টা পেয়েছি যেটা 0.2 এর বেশি আছে রিস্ক স্কোর। তাহলে আমরা কিন্তু র্যাঙ্কিং করে কি করলাম? টপ 50টাকে আমরা নিয়ে আসলাম, এবং সব টপে থাকবে যেটা হয়তো সবচেয়ে বেশি, সে 0.78, হ্যাঁ, বা কিংবা 0.9 এরকম যদি কোনো কিছু পেয়ে থাকি, তাহলে সেটা টপে থাকবে এবং ধীরে ধীরে হ্যাঁ লো র্যাঙ্ক হবে। সো এইভাবে আমরা কয়টা পেলাম? 50 পেলাম। তাহলে আমরা এই যে এই কাজটা কখন করলাম? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে করলাম। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে আমরা পেয়ে গেলাম যে আমাদের 50টা রিস্ক হচ্ছে আমাদের 0.2 এর বেশি, এবং সেই রিস্কগুলোকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখন থার্ড এর পরের স্টেপে আসেন। পরের স্টেপ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটিভ মানে নিউমেরিক্যালি, মানে নাম্বার দিয়ে, এবং এতক্ষণ আমরা সাবজেক্টিভ বললাম, এখন আমরা একদম মানে আমাদেরকে ডেটা বেস করতে হবে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল মানে হচ্ছে আরেকটু অন্যভাবে বললে হয় টাকার অঙ্কে আসবো আমরা। এখন টাকা আছে, কি পরিমাণ টাকা ব্যয় হবে, এক্সট্রা টাকা লাগবে, কন্টিনজেন্সি রিজার্ভ লাগবে। মনে আছে আমরা রিজার্ভ করেছিলাম? মনে আছে রিজার্ভ? ম্যানেজমেন্ট রিজার্ভ। হ্যাঁ, ম্যানেজমেন্ট রিজার্ভ আর কন্টিনজেন্সি রিজার্ভ। তার মানে আমাদের আসলে কন্টিনজেন্সি রিজার্ভ আসলে মেইনলি আসে হচ্ছে কোথায় থেকে? রিস্ক থেকে। সো এটা আমরা আসলে জানার চেষ্টা করছি যে এখন যে আমরা বললাম যে এটা রিস্ক স্কোর এত, হ্যাঁ, এটা নিউমেরিক আমরা বলতেছি যা সাবজেক্টিভ ভাবে, কিন্তু এখন আসলে আমরা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে ইএমভি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, ইকুয়াল টু হচ্ছে পিএন ইনটু আই। পি ইনটু আই, প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট। Probability multiple by impact equal to EMV. এখানে কিন্তু আমরা পি এবং আই গুণন করেছি, করে রিস্ক স্কোর পেয়েছি, তাই না? এটাও কিন্তু পি এবং আই, রাইট? এখন যেটা বের করছি, কিন্তু এখন আমরা ইএমভি যেটা বের করবো সেটা টাকার অঙ্কে বের করবো। তার মানে প্রবাবিলিটি 0.8 আছে, কিন্তু এই রিস্কটা যদি ঘটে, তাহলে আমাদের আসলে টাকার অঙ্কে কত টাকা লাগবে, কন্টিনজেন্সি লাগবে, যেটা দিলে ওই রিস্কটা আমরা হ্যান্ডেল করতে পারবো। সো ফর এক্সাম্পল সেটার অ্যামাউন্ট হচ্ছে সে $10,000, 10,000K, আর এটা যদি ঘটে সেটা হচ্ছে 5,000K। আমি সরি, এটা এখানে হবে, হ্যাঁ, ইম্প্যাক্টটা এখানে আমি টাকার অঙ্কে লিখছি। তাহলে এটা হচ্ছে 10,000K, এটা হচ্ছে 5K, আর এটা যদি ঘটে তাহলে হচ্ছে 100K, জাস্ট 100K, সরি 100 শুধু, সে $100, 100। তাহলে এখন যদি আমরা গুণ করি প্রবাবিলিটি ইনটু ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট কিন্তু টাকার অঙ্কে, তাহলে কত পাবো? 0.8 ইনটু হচ্ছে $10,000, 10K, কত হবে? 80, 10,000 হলে 8,000। তার মানে 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা কি হবে? এটা যদি নেগেটিভ রিস্ক হয়, হ্যাঁ, তাহলে এটা 8,000 টাকা আমাদের নেগেটিভ চিহ্ন দিলাম আর কি অ্যাকাউন্টিং এ। তার মানে হচ্ছে আমাদের এক্সট্রা কন্টিনজেন্সি লাগবে 8,000 টাকা। আর এটা যদি আসি 5,000 টাকা, আর প্রবাবিলিটি হচ্ছে 0.4, তাহলে 4×5 = 20, 2,000 টাকা, রাইট? হ্যাঁ, $2,000। আর এটা যদি আসি লাস্টেরটা 0.2 গুণ দিলাম 100 দিয়ে, তার মানে মাত্র $20। ঠিক আছে, তার মানে এখন এখানে কি আমরা এখন নিউমেরিক্যালি পাচ্ছি না যে আসলে আমাদের কোন রিস্ক গুলোর জন্য সবচেয়ে বেশি আমাদের টাকা পয়সা খরচ হবে, কন্টিনজেন্সি লাগবে। এটা একটা টেকনিক যেটা আমরা পি এবং আই দিয়ে টাকার অঙ্কে বের করলাম কন্টিনজেন্সি বের করার জন্য। এর সাথে আরো কিন্তু বড় যেগুলো কমপ্লেক্স প্রজেক্ট এবং যেখানে আসলে লাইফ সেন্সিটিভ প্রজেক্ট, যেমন কোন একটা ওষুধ বানাচ্ছি বা কোন একটা রিসার্চ করছি যেটাতে আসলে আউটকামটা যদি ডিফেক্ট হয় তাহলে কিন্তু লাইফে
ইম্প্যাক্ট ফেলবে মানুষের লাইফে, তখন আমরা কি করি, এরকম বড় কমপ্লেক্স প্রজেক্টে আমরা ইউজ করি হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথডস, এবং আমরা সিমুলেশন ইউজ করি, এবং সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে মন্টে কার্লো অ্যানালাইসিস, আর আরেকটা ইউজ হয় কোয়াটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, মানে মানে বিভিন্ন কম্বিনেশন নিয়ে আমরা কম্বিনেশন করে আমরা বের করার চেষ্টা করি যে আসলে এক্সাক্ট বিভিন্ন প্রবাবিলিটি সিচুয়েশনে কি ইম্প্যাক্ট হবে। সো আমরা সিমুলেশনের থ্রুতে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথড ইউজ করে মন্টে কার্লো অ্যানালাইসিস করে আমরা আসলে একদম আরো এনশিওর হতে চাই যে আসলে এটার ইম্প্যাক্ট কিরকম হবে এবং প্রবাবিলিটি কিরকম হবে। সো সেই অ্যাডভান্স কাজগুলো করা হয় কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে। আর আমি যেটা দেখালাম ইএমভি, এটাও কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করা হয়, সেটা মানে টাকার অঙ্কে আমরা বের করে দেখতে চাই যে প্রজেক্টে যদি এই রিস্কগুলো ঘটে তাহলে আমাদের কি পরিমাণ কন্টিনজেন্সি রাখবে, সেটাকে আমি বলতেছি ইএমভি। তাহলে ফর এক্সাম্পল এখন পর্যন্ত আমি 3টা রিস্ক নিয়ে কাজ করেছি, এবং এই 3টা যদি নেগেটিভ রিস্ক হয়, হ্যাঁ, তাহলে কি হবে বলেন তো, টোটাল কত টাকা লাগবে আমাদের এক্সট্রা? 10,020 টাকা। হ্যাঁ, 10,020 টাকা আমাদের কন্টিনজেন্সি রাখতে হবে এই 3টা রিস্ক যদি আমরা যদি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করার পরে, তাহলে কি হলো, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করার পরে কিন্তু আমরা কি র্যাঙ্কটাকে কিন্তু আরো কি করতে পারলাম, আরো কি বলবো এটাকে ফিল্টার করতে পারলাম আর কি। এখানে যেমন 50 ছিল, তারপরে হয়তো আমরা যখন ইএমভি বের করলাম, কিংবা যদি আমরা আরো অ্যাডভান্স টুল ইউজ করি, স্ট্যাটিস্টিক্যাল টুল, সিমুলেটরস কিংবা মন্টে কার্লো অ্যানালাইসিস, হ্যাঁ, তাহলে কি হবে, বা হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস, তাহলে আমরা আরো বেশি বলতে পারবো যে আসলে কোন রিস্কগুলো আমাদের জন্য একদম মেজর রিস্ক, যেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। তো সে ফর এক্সাম্পল সেটা আমরা ঠিক করলাম 30 রিস্ক, ঠিক আছে। এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম যে টোটাল আসলে আমাদের কত কন্টিনজেন্সি রাখতে হবে, ঠিক আছে। ভাই এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে যখন আমরা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু বের করছি, তখন সেখানে ইমপ্যাক্টের কোনো মানে ভূমিকা নাই? ইম্প্যাক্টটা তো আমরা টাকার অঙ্কে বলছি, এমবিতে আমরা ইম্প্যাক্টটাকে টাকার অঙ্কে বলছি যে ইম্প্যাক্টটা এত টাকা হতে পারে, ইম্প্যাক্টটা যদি এরকম সিভিয়ার হয় তাহলে আসলে এত টাকা ক্ষতি হবে আর কি, এক্সট্রা টাকা লাগবে। বুঝতে পারছি। আর আগে আমরা ইম্প্যাক্টটাকে ওইভাবে বলি নাই, আমরা বলেছি জাস্ট ওটাও আমরা সাবজেক্টিভলি বলেছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখেন আমরা কি পেলাম, আমরা এতটুকু করছি প্রথমে আইডেন্টিফিকেশনে, এতটুকু করলাম আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে, তারপরে আবার বাকি অংশ করলাম কি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে। তারপরে এখন আমরা পেয়ে গেলাম 30 রিস্ক। এখন এই জায়গায় একটা কথা আমরা মনে রাখি, যে সমস্ত কমপ্লেক্স বা বড় প্রজেক্ট হয় সেখানে আসলে আমরা কোয়ান্টিটিভ রিস্ক অ্যানালাইসিস করতে যাই, কিন্তু জেনারেল নরমাল প্রজেক্টে, মিডিয়াম সাইজের ছোট প্রজেক্টে আমরা আসলে কোয়ালিটিটিভ পথে শেষ করি, এই যে একটু পথে আমাদের শেষ, এবং রিস্ক স্কোর এখানে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারছি না, একটু কিন্তু কোয়ালিটিটিভই শেষ হয়ে যায়, তারপরে সবাই চলে যায় রিস্ক রেসপন্স প্ল্যানে। আর যেখানে আপনি কমপ্লেক্স প্রজেক্টে যাচ্ছেন বা এখানে স্টেক হোল্ডার ডিমান্ড করছে, কাস্টমার ডিমান্ড করছে যে তোমাকে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করতে হবে, তোমাকে মন্টে কার্লো অ্যানালাইসিস ফলো করতে হবে, বা আপনি বুঝবেন যেটা আসলে লাইফ নিয়ে কাজ করতেছেন আপনি, বা একটা কোনো স্যাটেলাইট ইয়া করবেন যেখানে আসলে $1 বিলিয়ন নষ্ট হয়ে যাবে যদি স্যাটেলাইটটা মানে থ্রু হওয়ার আগে, অরবিটে না গিয়ে যদি অন্য জায়গায় গিয়ে যায়, তাহলে আপনার $1 বিলিয়ন নষ্ট হয়ে যাচ্ছে। সেসব জায়গাতে আসলে আপনি তো এইখানে শেষ করবেন না, সেখানে আপনি একদম যত শিওর হওয়া যায় সেটা আপনি করবেন। তার জন্য যত অ্যাভেলেবল টুল আছে, স্পেশালি স্ট্যাটিস্টিক্যাল টুল, সেগুলো অবশ্যই আপনি ইউজ করবেন। এবং মনে রাখতে হবে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে জেনারেলি আপনাকে আসলে কোনো সফটওয়্যার ইউজ করতে হবে। এই মন্টে কার্লো বলেন, হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিস বলেন, সবকিছুর জন্য কিন্তু আলাদা সফটওয়্যার আছে। তবে আমরা সিমুলেশন আপনি মন্টে কার্লো, ইভেন হোয়াট ইফ সিনারিও অনেক কিছু এক্সেলও করতে পারবেন, এক্সেলও দেখবেন যে অপশন আছে হোয়াট ইফ সিনারিও অ্যানালাইসিসে। সো কিন্তু আমরা কি করবো, অনেক ডাটা নিয়ে কাজ করবো, এই 2-1টা ডাটা নিয়ে না, অনেক প্রবাবিলিটি, অনেক ডাটা নিয়ে, হাজার লাখ ডাটা নিয়ে আমরা আসলে অ্যানালাইসিস করে আমাদের প্রবাবিলিটি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করে তারপরে রিস্কের স্কোরটা করব কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম যে নরমাল প্রজেক্টে আমরা কোয়ালিটেটিভের পরেই চলে যাই হচ্ছে নেক্সট প্রসেসে, ইমপ্লিমেন্ট প্ল্যান রিস্ক রেসপন্স। যে আমরা এই যে র্যাঙ্ক করলাম যে আমাদের 30টা বা 40টা রিস্ক হচ্ছে টপ রিস্ক, সেগুলোকে আমরা এখন কিভাবে ম্যানেজ করব সেটা আমরা রেসপন্স প্ল্যান তৈরি করি, ঠিক আছে। আর কমপ্লেক্স প্রজেক্টে আমরা কোয়ান্টিটিভ পর্যন্ত চলে যাই, তারপরে আসলে আমরা রিস্ক রেসপন্স প্ল্যানে যাই। সো এখন দেখেন আমরা যখন ঠিক করলাম যে আমরা 30টা রিস্ক নিয়ে আমরা প্রজেক্টে কাজ করব,
বাকি যে রিস্ক গুলো ছিল 300টা, মনে আছে শুরুতে শুরু করেছিলাম 300 দিয়ে, ফাইনালে চলে আসলাম 30, বাকি কয়টা আছে? 270। 270। এটা কি করবো আমরা? এটাকে রিমুভ করে ফেলবো বাদ, না কি করবো? এটাকে আমরা নেক্সট প্ল্যানে রেখে দেবো। কারোর ধারণা আছে কি করা উচিত? সেখান থেকে আবার ফিল্টার করা উচিত। ও ওয়াচ লিস্টে, রাইট। হ্যাঁ, পিএম বকে দেখবেন একটা আলোচনা আছে ওয়াচ লিস্ট। তার মানে এই 270 কে আপনি তো একটা সময় ব্যয় করছেন, এখানে অলরেডি অনেক এফোর্ট দেওয়া হয়েছে। এই 270 কে কোথায় রাখবেন আপনি? ওয়াচ লিস্টে। এবং ওটাকে মাঝে মাঝে ওয়াচ করবেন যে ওখান থেকে কোনো রিস্ক আবার মেইন লিস্টে চলে আসে কি। ঠিক আছে, এই লিস্টটাকে বলা হয় ওয়াচ লিস্ট। সেটাকে আমরা রিস্ক লিস্ট থেকে সরায় আমরা কোথায় রাখি? একটা রেজিস্টারে রাখি, সেটার নাম হচ্ছে ওয়াচ লিস্ট। কিন্তু এখানে আপনি রাখতে পারেন ক্যাটাগরি করে ওয়াচ লিস্ট। তাহলে ওটা কি হবে? ওয়াচ লিস্টটাকে আমি ফিল্টার করে সব নিচে রাখলেন আর কি, আর সবার উপরে থাকলো মেইন যে 30টা রিস্ক সেটা। ওকে, এরপরে আসেন নেক্সট আসি আমরা। একটা কোশ্চেন ছিল ছোট্ট, হ্যাঁ বল, আরে বল। এটা হচ্ছে রিস্ক স্কোর। এটা আমরা করলাম হচ্ছে কতগুলো রিস্ক নিয়ে আমরা কাজ করব, হুম। আর ইএমভি বের করতেছি হচ্ছে কি পরিমাণ ফিনান্সিয়াল ইম্প্যাক্ট হবে। ওটাকে আমরা অনেক সময় ডিসকাস করবো নিয়ে। আচ্ছা, With তাহলে এটার finance. যে 30টা আমরা রিস্ক স্কোর দেখে আমরা সিলেক্ট করলাম 30, এই 30রই কি ফিনান্সিয়াল ইম্প্যাক্টটাই বেশি হবে এরকমই কি সব সময়? না, এটা সবসময় নাও হতে পারে, মানে আপনারা আমরা গুণ করলাম প্রবাবিলিটি দিয়ে হচ্ছে ইয়েকে রিস্ক impact স্কোর। কে। হ্যাঁ, রিস্ক স্কোর কিন্তু আমরা এখানে ইনভলভ করলাম না ফিনান্সিয়াল ইম্প্যাক্ট বের করার জন্য। তাহলে তো লিস্ট 30 না হয়ে 35 তমটাও হইতে পারে, 50 তমটাও এর মধ্যে ইনক্লুড হইতে পারে। আমি কি কোশ্চেনটা বুঝতে পেরেছি? না, আবার বলুন একটু। মানে কোশ্চেনটা হচ্ছে রিস্ক স্কোর যেটা, এটা দেখে আমরা 300-র মধ্যে 30টাকে আলাদা করে ফেললাম হ্যাঁ, এটা কখন করলেন? কোয়ালিটেটিভ অ্যানালিসিস পরে। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে। আর তারপরে আমরা যখন কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে যাচ্ছি তখন আমরা টাকার ভ্যালুটা বের করতেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 30টারই কি টাকার ভ্যালু সবসময় বেশি হবে? হ্যাঁ, তাই হবে, এরকম- কারণ ইম্প্যাক্টটা তো আমরা এই সেম ইম্প্যাক্টটা আমরা টাকার অঙ্কে নিয়ে আসছি। আচ্ছা, হ্যাঁ, তার মানে 0.5 তার আসলে ইম্প্যাক্টটা আসলে টাকার অঙ্কে অনেক বড় আর কি। বা একটু মানে হয়ে যেতে পারে, একটু কম বেশি হতে পারে, এরকম না যে সেম ইম্প্যাক্ট হবে আর কি। কম বেশি হয়ে যেতে পারে, ওই র্যাঙ্কটা চেঞ্জ হতে পারে, আচ্ছা, ঠিক আছে ভাই। র্যাঙ্কটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে কিছু দেখা যাবে মানে 0.4 বা 0.3 সেটার জন্য বেশি টাকা লাগতেছে, এরকম হতে পারে। ওকে, ওকে, কন্টিনিউ করুন। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো? এখন আমরা আমাদের এখন কাজ হচ্ছে রেসপন্স প্ল্যান তৈরি করা। যে আমি 30টা রিস্কে যে ঠিক করেছি আমরা কাজ করব, সেই রিস্কের এখন আমরা রেসপন্স প্ল্যান করব। সেই প্ল্যান করার সময় আসলে দুইটা কাজ করি আমরা। প্রথম হচ্ছে স্ট্র্যাটেজি সেট করি। স্ট্র্যাটেজি সেট করি, মনে আছে আমরা যখন ওই যে স্টেক হোল্ডার নিয়ে কথা বলেছিলাম, স্টেক হোল্ডার একটা গ্রিড বলে আলোচনা করছিলাম আমরা, পাওয়ার ইনফ্লুয়েন্স। তাই না? পাওয়ার ইনফ্লুয়েন্স বা পাওয়ার ইন্টারেস্ট। যে যাদের পাওয়ার বেশি ইন্টারেস্ট কম তাদেরকে আমরা কি করি? মনিটর করি। আর যাদের পাওয়ার বেশি ইন্টারেস্ট বেশি তাদেরকে আমরা ক্লোজলি ম্যানেজ করি। ম্যানেজ ক্লোজলি। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। এখন কিভাবে ক্লোজলি ম্যানেজ করবে তার কিন্তু অ্যাকশন প্ল্যান লিখতে হবে, তাই না? সিমিলারলি রিস্ক যখন আমরা এখন আমরা স্ট্র্যাটেজি প্ল্যান করছি, ঠিক আছে, এই কাজগুলো আমরা করছি, তখন আমরা কি করব? প্রথমে আসলে স্ট্র্যাটেজি নেব যে কি কি স্ট্র্যাটেজি অ্যাভেলেবল আছে যেগুলো দিয়ে আমরা আসলে ব্রডলি হ্যাঁ রিস্কগুলোকে হ্যান্ডেল করতে পারি। সেটার জন্য আসলে পাঁচ ধরনের রিস্ক স্ট্র্যাটেজি আছে। 5 ধরনের কি আছে? রিস্ক স্ট্র্যাটেজি। আর রিস্ক রেসপন্স মানে ওই রিস্ক আর রেসপন্স মানে হচ্ছে আমি কি কি অ্যাকশন নেব সেই স্ট্র্যাটেজিটাকে মিট করার জন্য। ও আচ্ছা আচ্ছা। আমি আবার একটু হোয়াইট বোর্ডে যাই। আমার রিস্কের আলোচনায় হোয়াইট বোর্ডে আজকে বোধহয় শেষ হয়ে যাবে, লেটস সি, কারণ ওটাই আসল। পরে অবজেক্ট করলে আপনারা এমনি বুঝতে পারবেন। খুব ভালো আলোচনা হচ্ছে ভাইয়া। আপনারা দেখেন এই যে এখানে আমি একটু আঁকতেছি, এই ছবিটা থেকে একটা বা দুইটা প্রশ্ন পরীক্ষা পাবেন, ইভেন তিনটাও করতে পারেন এই টেবিলটা যদি বুঝতে পারেন। এটা আমি কি লিখতেছি? রিস্কের স্ট্র্যাটেজি, যে কি কি স্ট্র্যাটেজি অ্যাভেলেবল আছে। এটা পিএম বকে খুব ডিটেইল আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, প্রেজেন্টেশন স্লাইডেও আছে। সো এখানে আমি 6টা রো লিখতেছি। দেখেন 6টা হলো, 5টা 6টা। এটা আমি বললাম নেগেটিভ। নেগেটিভটা সবসময় আলোচনা আগে করবো, কারণ রিস্ক বলতে আমরা কি করি? রিস্ক বলতে আমাদের মাথায় কি থাকে? নেগেটিভ। কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে রিস্ক বলতে পজিটিভও বোঝায়, অনেক সময় অপরচুনিটি করতে পারে।
আর এটা হচ্ছে অপরচুনিটি। ঠিক আছে, এখন আমি একটু লিখি, লিখলে তারপর একটু ব্যাখ্যা করছি আমি। আচ্ছা, প্রথমে এটা লিখতে হচ্ছে, আমি প্রথম যেটা লিখছি সেটা হচ্ছে অন্য কালারে লিখি, অ্যাভয়েড। ঠিক আছে, এই পাশে আমি এই দিকে আমি ডান দিকে পজিটিভের ক্ষেত্রে লিখতেছি এক্সপ্লয়েট। আপনাদের খাতা কম থাকলে আপনারা নিজেরাও লিখতে পারেন। আর পরে এখানে লিখতেছি মিটিগেট, এটা আরেকটা নাম আছে, আমি সেটার নামটা এইভাবে নিচে লিখতেছি রিডিউস। আর এই পাশে আমি ডান সাইডে লিখছি হচ্ছে এনহান্স, এনহান্স। এরপরে পরের রোতে আসতেছি আমি, পরের রোতে আমি লিখছি হচ্ছে ট্রান্সফার। আর এখানে লিখছি এই পাশে ডান সাইডে লিখতে হচ্ছে শেয়ার। নিচে আসতেছি ফোর্থ, এটা হচ্ছে অ্যাকসেপ্ট। আর এই পাশে ডান দিকে লিখতেছি আমি অ্যাকসেপ্ট, একই লিখতেছি। নিচে সব লাস্টে আমি লিখতেছি বাম সাইডে এসকেলেট, মানটা ভুল হলো, এসকেলেট। আর ডান সাইডে আমি লিখছি হচ্ছে সেম জিনিস, এসকেলেট। ঠিক আছে, মানে আমরা সব ধরনের 30 রিস্ক আমরা আইডেন্টিফাই করছি। এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা আসলে রিস্ক স্ট্র্যাটেজি সেট করতে যাচ্ছি যে আমরা কিভাবে রিস্কগুলোকে হ্যান্ডেল করব, তার জন্য আমরা স্ট্র্যাটেজি সেট করতেছি। সো স্ট্র্যাটেজি মানে প্রায় সব রিস্ক, যেখানে রিস্ক দিয়ে পড়াশোনা করেন এই কয়েকটা জিনিস সবসময় পাবেন, যে কোনো বই পিএমবকের এই 6টা জিনিস নিয়ে আলোচনা আছে। তো যদি নেগেটিভ রিস্ক হয়, প্রথম যেটা আপনাকে ফোকাস করতে হবে যে কোনোভাবে কি আপনি রিস্কটাকে অ্যাভয়েড করতে পারেন। অ্যাভয়েড মানে আমি একটু লিখে রাখতেছি, এটা আপনারা লিখে রাখেন যদি সম্ভব হয়, লিখে রাখেন, বা আমি এটা ছবিটা আপনাদেরকে পাঠাবো, আর ভিডিও তো থাকছি। প্রথম কাজ হচ্ছে ট্রাই করে এলিমিনেট করা যায় কিনা। এলিমিনেট, আমরা কি এমন কোন স্ট্র্যাটেজি নিতে পারি যেটা দিয়ে 100% বা 100% লিখে রাখতে পারেন? 100% গান শুনছেন না, 100% লাভ। জি, হ্যাঁ, তো 100% এলিমিনেট করতে পারেন কিনা এরকম যদি কোনো স্ট্র্যাটেজি নেন। ফর এক্সাম্পল, আপনার আঙ্গুলের মধ্যে একটা ঘা হয়েছে, এখন ডক্টর বলতেছে যদি আপনি চিকিৎসা করতে থাকেন এটা ছড়াই যেতে পারে এবং হাতে আপনার যাবে, এবং দেখা যাবে কবজিও হতে আক্রান্ত হবে, এইভাবে হাত আপনার খেয়ে ফেলবে, হয় না? ডায়াবেটিস রোগীদের আমরা অনেকে ডিল করছি। আমার নিজেরই খালু ছিলেন যার ওই পা কেটে ফেলতে হয়েছিল, আঙ্গুল কেটে আমার, হ্যাঁ, আমার ফাদার ইন ল তার এক অবস্থা ছিল। সো তাহলে কি করবো, আমার এই আঙ্গুলে ঘা হয়েছে, তাহলে কি উচিত? এটা কোনো ওয়ে নাই, বেটার আঙ্গুলটা কেটে ফেলি, তাহলে আর কোনো রিস্ক নাই আমার, মানে রিস্কটা মোটামুটি আমরা এলিমিনেট করতে পারছি। সো এরকম যদি ভাই কোনো করতে পারি, প্রজেক্টের ভাষায় কি বলবো, যে কোনো একটা ওয়ার্ক প্যাকেজ এত রিস্কি যে সেটা করতে গেলে আসলে পুরো প্রজেক্টের মধ্যে রিস্ক হয়ে যাবে। বেটার হচ্ছে ওয়ার্ক প্যাকেজটাকে রিমুভ করা বা এমন কোনো অ্যাকশন নেওয়া যাতে ওই রিস্কটা না ঘটে। এরকম যদি কোনো আমরা স্ট্র্যাটেজি নিতে পারি, সেটা হচ্ছে কি অ্যাভয়েড করা। বুঝতে পেরেছি? আর ডান সাইডে সেম, আপনি কি করবেন, এক্সপ্লয়েট পজিটিভ। তার মানে কি আমরা এমন ভাবে চেষ্টা করব যাতে এটা ঘটেই, মাস্টার কনফার্ম করে। হ্যাঁ কনফার্ম হয়, এরকম যদি কোনো ঘটনা ঘটাতে পারি, সেটা হচ্ছে 100% যদি আমরা এই ঘটনাটা পজিটিভ, যেহেতু আমাদের জন্য বেটার, তাহলে এটা যদি আমরা ঘটাইতেই পারি কোনো স্ট্র্যাটেজি নিয়ে, সেটা হচ্ছে এক্সপ্লয়েট। এরপর আসছে মিটিগেট। আমরা একটা কথা প্রথম থেকে বলছি যে রিস্ক মানে হচ্ছে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট। তাহলে এটা একটু এখানে লেখেন, পি এবং আই। আমরা এমন কোন স্ট্র্যাটেজি কি নিতে পারি? ফার্স্ট অপশনে সবকিছু অ্যাভয়েড করতে পারবেন না, আর সবকিছু তার কেটে ফেলা যাবে না বা ওয়ার্ক প্লেস বাদ দেওয়া যাবে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, অন্য স্ট্র্যাটেজি নিতে পারেন আপনি। যেমন আপনি এমন একটা অ্যাকশন নিয়েছেন যে ওটা আর ঘটবে না, তাহলে ওটা হয়ে গেল, প্রবলেমটা দূর হয়ে গেল। আচ্ছা, এখানে কি মিটিগেট অথবা রিডিউস, তার মানে আমাদেরকে এমন কোন স্ট্র্যাটেজি নিতে হবে যে আমরা প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট দুইটাকেই মিটিগেট করতে পারি কিনা। কিংবা সরি, আমি উল্টা লিখে ফেলছি, সরি, এই তীর চিহ্নটা নিচের দিকে হবে। ঠিক আছে, আমি কোনোভাবে প্রবাবিলিটি অথবা ইমপ্যাক্ট অথবা বোথ আমরা যদি কোনোভাবে রিডিউস করতে পারি বা মিটিগেট করতে পারি, সেই স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে মিটিগেশন স্ট্র্যাটেজি। যেমন জাপানে ভূমিকম্প হয়, তাই না? এরকম যদি ভূমিকম্প বাংলাদেশে হতো তাহলে কি করতাম আমরা? এরকম বাড়ি বানাতে পারতাম? জাপানে এমন ভাবে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যাতে মানে
লাইফ যাতে কোনো ইয়া না হয়, তাহলে যদি ভেঙেও পড়ে তাহলে যাতে কোনো সমস্যা না হয়। সো ওটা ওই স্ট্র্যাটেজি কি, মানে আমরা ভূমিকম্পের তো প্রবাবিলিটি কমাতে পারছি না, ওটার উপর আমাদের কারো হাত নাই, কিন্তু কি করতে পারছি আমরা, ইম্প্যাক্টটাকে কমানো। বুঝতে পেরেছি? সহনীয় ঘর তৈরি করছে। হ্যাঁ, আমাদের কিন্তু আপনাদের একটা বড় প্রজেক্ট করতেছে, আরবান প্রজেক্ট, যার ওই যে দুইজন মানে ইঞ্জিনিয়ার আমার সাথে ক্লাস করতেছে একটা টিমে, সেটা হচ্ছে ঢাকার আরবান রেজিডেন্স এই নামে একটা প্রজেক্ট হচ্ছে, যে আসলে আমাদের ঢাকা শহরের বাড়িগুলো কিরকম কনস্ট্রাকশন হওয়া আছে, এটার জন্য একটা বিশাল কিন্তু প্রজেক্ট হচ্ছে। আচ্ছা, সো বুঝতে পেরেছি আমরা somehow we have to try যে how can we reduce or mitigate probability or impact or both। আর এনহান্স কি হবে তাহলে, উল্টা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, কোনোভাবে আমরা প্রবাবিলিটি অথবা ইম্প্যাক্ট অথবা বোধকে বাড়াতে পারি কিনা, এরকম যদি কোনো স্ট্র্যাটেজি আপনি নেন তাহলে সেটা হচ্ছে এনহান্স। ট্রান্সফার মানেই মনে রাখতে হবে থার্ড পার্টি, তার মানে আপনি একা পাচ্ছেন না এই রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য, ইউ আর ইনভলভিং সামহাউ এলস। আপনি একটু ব্র্যাকেটে দেখে রাখেন থার্ড পার্টি এবং ডলার। যখন এই থার্ড পার্টিকে ইনভলভ করবেন তাহলে কি হবে, টাকা লাগবে না দিতে হবে। যেমন আমরা ইন্স্যুরেন্স করি বা কাজটা ভেন্ডরকে দিয়ে দিলাম, সাপ্লায়ারকে দিয়ে দিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে টাকার বিনিময় করছে, তো সেটা হচ্ছে ট্রান্সফার। আর ট্রান্সফার শব্দটাকে পজিটিভলি আমরা বলতেছি শেয়ার করা, মানে আমি একা পারতেছি না, তাহলে সবাই মিলে এটা কি করি, 2-3 জন মিলে অপরচুনিটি আমরা গ্র্যাব করি। আপনারা যত বাংলাদেশে ইনিশিয়েটিভ দেখবেন বড় বড়, এই যে ব্যাংক হয় না, নতুন নতুন ব্যাংক হয় না, এই ব্যাংকের মালিক কারা, যদি একটু পিছনে ঘুরতে যান দেখবেন যে সব ওই যে বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ, সিটি গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, পার্টিস গ্রুপ, তাদের মালিকদের কিন্তু শেয়ার, দে আর দ্য শেয়ার হোল্ডার্স। কারণ সব দেশে একই অবস্থা, এই কয়েকজনই মাত্র বড় লোক, সো পিছনে কিন্তু দে আর প্লেইং দ্য রোল, এবং তারা একা যাচ্ছে না, একা গেলে তো আসলে রিস্ক যদি হয়, মানে সবাই মিলে করি, বেনিফিট করি সবাই, হ্যাঁ। সো শেয়ার, সো যে আমরা একটা ছড়া করতাম না ছোটবেলায়, জাম কুড়াতে যাই, হ্যাঁ, ঝড়ের কি যেন একটা ছড়া ছিল আর কি, তার মানে ঝড়ের সময় যে আম পড়ে সেটা আসলে সবাই মিলে যদি যান তাহলে আসলে সবাই এটা কি গ্রাব করতে পারবে। আর নাহলে আগের স্টাইল এখন নাই, আগে কি হতো, আম পড়লে কি সবাই আসতো, অন্য পাড়ার ছেলেরাও আসছে, অন্য বাড়ির ছেলেরাও আসছে, মানে আপনারা যদি সবাই যান তাহলে আপনি হয়তো বেশি পাবেন, আর নাহলে অন্যরাই বেশি নিয়ে চলে যাবে। সো শেয়ার মানে ওইটা যে আমি পারছি না একা অপরচুনিটি গ্র্যাব করতে, তো আমি যদি কারোর সাথে শেয়ার করি তাহলে দেখা যাবে আমি বেটার অপরচুনিটি গ্র্যাব করতে পারবো। এই জন্য কিন্তু আমরা জয়েন্ট ভেঞ্চার বলি, তারপর আরো যত এফোর্ট হয় সব কিন্তু আসলে এই মোডে শেয়ার। এটাও মানে কি থার্ড পার্টি, আমি আরো কাউকে ইনভলভ করছি আমার সাথে। এরপর আসলে অ্যাকসেপ্ট মানে কি, যে আমরা তিনটাই ট্রাই করলাম, সামহাউ কি রিডিউস করা বা অ্যাভয়েড করা বা অন্যর ঘায়ে দিয়ে দেওয়া, হ্যাঁ, এরপরেও দেখা যাবে কিছু রিস্ক থাকবে যেটা আসলে কোনোভাবে হ্যান্ডেল করার কোনো উপায় নেই, এমন বড় রিস্ক, যেমন অ্যাক্ট অফ গড, কোভিড হবে আমরা কেউ জানতাম না, তাই না? কোন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার মাল আসতেছিল, জাহাজ ডুবি হলো। সো এগুলো হচ্ছে কি, এরকম বড় বড় যে রিস্ক থাকে সেগুলোকে আমরা কি করি, একসেপ্ট করি, যে এটা ঘটতে তো কিছু করার নেই। সো এটা আমরা কি করলাম, যদি এটা যদি ঘটে তাহলে আমরা একসেপ্ট করবো, তখন দেখা যাবে কি ঘটে। এই একসেপ্টের কিন্তু আরেকটা বিষয় আছে, যে একটা হচ্ছে যে খুব বড় রিস্ক হলে যেটা কিছু করার নাই, অ্যাক্ট অফ গড, তাহলে আমরা একসেপ্ট করবো। আবার এমন ছোট ছোট রিস্ক আছে যেটা আসলে মানে কোন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, স্ট্র্যাটেজি না নেওয়াই ভালো। কিরকম, যেমন আমরা বলি না, একটা আমাদের বাংলাদেশে একটা বাগধারা আছে না, যে মানে যদি সর্দি হয় তাহলে ওষুধ খাইলে 1 সপ্তাহে সারে, আর ওষুধ না খেলে 7 দিনে সারে। হ্যাঁ, তাহলে এরকম যদি রিস্ক থাকে যেটা আসলে খাজনার চেয়ে বাজনা বেশি, তাহলে হোক, ওটা ঘটলে আমরা নিজেরাই হ্যান্ডেল করতে পারবো, এটা ছোট জিনিস। এটার কারণে কিন্তু আমরা একসেপ্ট স্ট্র্যাটেজি নিই। অলরাইট, পজিটিভ ক্ষেত্রে একসেপ্ট মানে কি, যে আমি কোনো স্ট্র্যাটেজি নেব না, যদি কিন্তু অপরচুনিটি যদি আমার কোলে চলে আসে, হোয়াই নট গ্র্যাব ইট, তাই না? অপরচুনিটি আমার কাছে চলে আসে তাহলে কেন নেব না, সেটা হচ্ছে একসেপ্ট। এখানে একটু একসেপ্ট একটু ভালো মতো করবেন, এখানে কিন্তু দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে পজিটিভ অ্যাকসেপ্টেন্স, আরেকটা দেখবেন কি, একটা হচ্ছে পজিটিভ না, পজিটিভ শব্দটা আছে, অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স, প্যাসিভ। ও হ্যাঁ, অ্যাক্টিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স, একটা হচ্ছে প্যাসিভ, না? জি হ্যাঁ, প্যাসিভ অ্যাকসেপ্টেন্স। অ্যাক্টিভ মানে আপনি কিছু ছোটখাটো স্ট্র্যাটেজি নিয়েছেন, আর প্যাসিভ মানে আপনি কিছুই নেন নাই, যা ঘটবে ঘটবে। সো এটা একটু পড়বেন, কিন্তু সবগুলো কিন্তু খুব ডিটেইল স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, পিএম বক্কে যাওয়ার দরকার নেই, স্টুডেন্ট ম্যানুয়ালে একদম পুরো ডিটেইলই আছে।
আর এরপরে আসেন স্কেলেট। স্কেলেট দুইটা দেখেন দুই ক্ষেত্রে সেম। স্কেলেট মানে কি, আমি যখন রিস্ক অ্যানালাইসিস করতেছি তখন দেখলাম যে এমন একটা রিস্ক ফাইন্ড আউট হয়েছে যে রিস্কটা আসলে আপনার প্রজেক্টের না, ঠিক আছে, এটা অন্য একটা প্রজেক্টের কিংবা অন্য একটা ডিপার্টমেন্টের কিংবা আপনার অর্গানাইজেশনের অ্যাজ এ হোল। তাহলে আপনি কি করবেন, সেটা প্রপার অথরিটিকে এটাকে আপনি এসকেলেট করে দিবেন। বুঝতে পেরেছি? এখানে পজিটিভ ক্ষেত্রে সেম। আপনি নিজের প্রজেক্ট নিয়ে রিস্ক অ্যানালাইসিস করতেছেন, ওই রিস্ক ওয়ার্কশপে পাওয়া গেল এমন একটা রিস্ক অপরচুনিটি যেটা আসলে আপনি আপনার না, কিন্তু এটা অন্য প্রজেক্টের কিংবা অন্য ডিপার্টমেন্টের কিংবা অ্যাজ এ অর্গানাইজেশন হোল। তাহলে আপনি সেই মানে প্রপার অথরিটির কাছে এটা এসকেলেট করে দিবেন। এই এসকেলেট করাই শেষ না, একটু স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন বলা আছে যে এসকেলেট করলেই শেষ না। মানে কি, আমি আমার যেহেতু এটা বল না, আমি বলটা পাস করে দিলাম, এটা যাতে শেষ না হয়। যেটা আপনি একই অর্গানাইজেশনে কাজ করছেন, আপনি অন্তত ফলো আপ করেন যে এই কাজটা যাকে আপনি এসকেলেট করলেন সে আসলে এটাকে ওন করলো কিনা, ওনারশিপ নিল কিনা, এটা একটু ফলো আপ করতে হবে আপনার, ঠিক আছে? কারণ আমরা সবাই কেন কাজ করতেছি, বিজনেসের বেটারমেন্টের জন্য। কাউকে দিলাম সেটা ইয়া নিল না, একটু ফলো আপ করেন। সেই কথাটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে। সো এই টেবিলটা থেকে কিন্তু পরীক্ষায় 2-3 ধরনের প্রশ্ন আসতে পারে। সিম্পল একটা প্রশ্ন কথা আসতে ছিল। পারে। হ্যাঁ, দাঁড়ান একটু পরে জিজ্ঞেস করেন। শিওর শিওর শিওর। হ্যাঁ, প্রথম প্রশ্ন হতে পারে মাল্টিপল রেসপন্স, যে আপনার কোন একটা সিচুয়েশন দিয়ে বলছে বা এমনি বললো যে আপনি রিস্ক ম্যানেজ করবেন এবং থ্রেট আছে, তাহলে থ্রেটের মধ্যে আসলে কি কি স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি, 5-6টা এক্সাম্পল দেওয়া থাকলো, আপনাকে টিক দিতে হবে যে কোন 3টা হচ্ছে থ্রেটের জন্য স্ট্র্যাটেজির নামগুলো দেখেন একটু কিন্তু চেঞ্জ আছে। যখনই কোনো সিচুয়েশন আসবে প্রথমেই দেখবেন এটা কি পজিটিভ, নেগেটিভ না পজিটিভ, থ্রেটের কথা বলতেছে সিচুয়েশনটা নাকি অপরচুনিটির কথা বলতেছে, তখন কিন্তু আপনার নামগুলো একটু ডিফারেন্ট হবে। সিমিলারলি যখন কোনো একটা সিচুয়েশন থাকবে পরীক্ষায় থাকবে এবং তার সলিউশনও দেওয়া থাকবে, সলিউশন দেওয়ার পরে বলবে যেখানে কি আমি অ্যাভয়েড স্ট্র্যাটেজি ইউজ করেছি, নাকি মিটিগেট, নাকি ট্রান্সফার, নাকি এক্সেপ্ট। তাহলে আপনি যদি এই জিনিসগুলো মাথায় রাখেন, তাহলে সিচুয়েশনটা আসলে কি নেওয়া হয়েছে স্ট্র্যাটেজি, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইজিলি আনসার দিতে পারবেন যে এটা কি অ্যাভয়েড নাকি এটা ট্রান্সফার করেছে। আবার থার্ড ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে, আপনাকে একটা প্রবলেম দিবে, রিস্ক প্রবলেম, বলবে যে আপনি কোন স্ট্র্যাটেজি সেট করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। তখন যদি আগে সবসময় দেখতে হবে এটা কি নেগেটিভ না পজিটিভ। পজিটিভ যদি হয় তাহলে সিচুয়েশনটা কোনটা আসলে সবচেয়ে বেশি প্রেফার্ড হবে সেটা আপনি আসলে তখন আসলে বলবেন যে এটা কোনটা সবচেয়ে বেস্ট হবে। ওকে, তো এই 3-4 ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবেন আর কি। আর আরেকটা হচ্ছে পাবেন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে সিচুয়েশন দেওয়া থাকবে এরকম 1টা 2টা 3টা 4টা, এখানে বলা থাকবে অ্যাভয়েড, বলা থাকবে মিটিগেট, হ্যাঁ, বলা থাকবে এসকেলেট, টেনে বসাতে হবে যে কোনটা কোথায় যাবে, কোনটা কোথায় যাবে, ঠিক আছে? বলেন এখন মুস্তাইন ভাই। আচ্ছা, এখানে আমার যেটা স্কেলেটের ব্যাপারে আমার একটা ইয়ে আছে, সেটা মানে কনফিউশন, সেটা হচ্ছে যদি এটা আমার প্রজেক্টের স্কোপের মধ্যে না হয় তাহলে সেটা আমার প্রজেক্টের রিস্ক কিভাবে হচ্ছে, বা এটা যদি অন্য ডিপার্টমেন্টের রিস্ক হয় তাহলে সেটা আমার কাছে মানে আমি কিভাবে সেটাকে রিস্ক আইডেন্টিফাই এর মধ্যে নিয়ে আসছি। যদি পান, এটা তো বলছি যদি পান, যদি আপনি অ্যানালাইসিস করতে বসছেন, বসে দেখলেন যে কোনো একটা রিস্ক পাওয়া গেল, এটা হতে পারে যে একসাথে অনেক প্রজেক্ট চলতেছে, একটার সাথে আরেকটা কানেক্টেড, প্রজেক্ট প্রোগ্রাম পোর্টফোলিও সব কানেক্টেড, তখন হয়তো পাইলেন কোনো একটা কিছু, কিন্তু ওটা আমার প্রজেক্টের স্কোপের মধ্যে না, তখন আমি ওটাকে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে স্প্লিট করে দিই, তাই তো? হ্যাঁ, তখন আপনি এসকেপ করে দিন যেটা আপনার স্কোপের মধ্যে না, ঠিক আছে? এটা হয় কি দেখেন, আমরা যে আমার 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 খালা ওনার ক্যান্সার পেশেন্ট, সো মানে অনেকদিন ধরে চিকিৎসা করা হচ্ছে, আমি আসলে কেয়ার গিভার হিসেবে কাজ করতেছি। সো লাস্ট 2 মাস আগে মানে ওনার জাস্ট নর্মাল রিপোর্ট, প্রতি 3টা 4টা কেমোর পর একটা রিপোর্ট করতে হয়, খুবই ডিটেল রিপোর্ট। তো সেটা করার পর দেখা গেল হার্টে একটা প্রবলেম, হার্টের প্রবলেম পাওয়া গেল। তো এখন কি করা হলো, এখন কিন্তু আমাকে যে ডক্টর বললো যে এটা তো আমি তো হার্টের ইয়া না, উনি অনকোলজিস্ট, উনি আমাকে ট্রান্সফার করে দিল ইয়ার কাছে, হার্টের পেশেন্টের কাছে, হার্টের ডক্টরের কাছে। আমরা কিন্তু হার্টের ডক্টরের কাছে চলে যাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি না, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন আসেন আমরা আবার এক্সেল শিটটাতে যাই, মেটাটা ক্লোজ করি। এক্সেল ফাইলটা ক্লোজ। কটা বাজে, কোনো ব্রেক নিলাম না মনে হচ্ছে।
এক্সেল ফাইলটা শেষ করি। তাহলে দেখেন আমরা কিন্তু এতক্ষণ যে কথাটা আলোচনা করলাম সেটা আসলে স্ট্যাটিস্টিক। তাহলে আপনি হয়তো এখানে লিখবেন এটা অ্যাভয়েড করবো আমরা, এখানে লিখবেন এটা মিটিগেট করবেন, এটা হয়তো স্কেলেট। ঠিক আছে, এখন এখানে আপনি রেসপন্সের মধ্যে এখন অ্যাকশন প্ল্যান বলে লিখবেন যে কিভাবে অ্যাভয়েড করবেন, আঙ্গুলটা কি কেটে ফেলতে হবে নাকি কি করবেন, হ্যাঁ কি কি অ্যাকশন আইটেম হবে সেটা এখানে লিখবেন। স্কেলেট তাহলে আপনি কাকে কিভাবে করবেন, এটা কি ইমেলের থ্রুতে নাকি একটা মিটিং করে নাকি একটা চিঠি লিখে নাকি এটা কিছু করে, তো সেটা আপনি এখানে লিখবেন। সেটা হচ্ছে রেসপন্স। আর অবশ্যই এরপর কি করতে হবে দেখেন, রিস্ক ওনার কে কাকে দায়িত্বটা দিলেন তার নাম লেখেন। এটাকে অনেক সময় রিস্ক ম্যানেজারও বলা হয়, অনেক জায়গায় রিস্ক ম্যানেজার। রিস্ক ওনার কে এই রিস্কটার জন্য, এবং কারা এটা রেসপন্সটাকে হ্যান্ডেল করবে। যেমন ধরেন এটা কোন একটা সিস্টেমের প্রবলেম, তাহলে সিস্টেম টিম হয়তো এটা রেসপন্সিবল, সিস্টেম টিম। সো এই দুইটা অবশ্যই রাখতে হবে, কে আসলে এটাকে হ্যান্ডেল করবে, না তো কি হবে, আনট্যাপড অবস্থা থাকবে। আর এখানে দেখেন আরেকটা কথা বলা আছে কন্টিনজেন্সি প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যান মানে হচ্ছে এটা আমরা কি করলাম, এটা হচ্ছে প্ল্যান এ আসলে, তাই না? এবং এটা করে আমরা রিস্কগুলোকে হ্যান্ডেল করে ফেললাম, কিন্তু এরপরে আমরা একটা প্ল্যান করব, এটাকে অনেক সময় ফল ব্যাক প্ল্যানও বলা হয়, ফল ব্যাক প্ল্যান। তার মানে হচ্ছে যদি প্ল্যান এ কাজ না করে, হ্যাঁ তখন আসলে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করবো। তার সেই জন্য সব এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখেন, 30 যে আমি বললাম 30 নিয়ে আমরা কাজ করতেছি এবং সবগুলো রেসপন্স প্ল্যান তৈরি করছি, সবগুলোরই কিন্তু আসলে আপনি কন্টিনজেন্সি প্ল্যান করবেন না। করবেন হচ্ছে এর মধ্যে মানে টপ, এর মধ্যে আবার কোনগুলো খুবই সিভিয়ার, ঠিক আছে, বড় ধরনের, সেগুলোর জন্য আপনি আসলে প্ল্যান বি করবেন, কারণ সেটা করতে আবার কস্ট আছে, তাই না? ইনভলভমেন্ট আছে, আলাদা প্ল্যান করতে হবে, আলাদা হয়তো বাজেটও রাখতে হতে পারে। সো আপনার কন্টিনজেন্সি প্ল্যান বা ফল ব্যাক প্ল্যান করবেন হচ্ছে এখান থেকে যেগুলো আরো বেশি ইম্প্যাক্টফুল সেটার জন্য আপনি প্ল্যান বি করবেন, সেটা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান কিংবা ফল ব্যাক প্ল্যান। আচ্ছা, আর একটা শব্দ আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যারাউন্ড, স্পেশালি আইটি টাইটিতে ইউজ হয়। একটা শব্দ ইউজ করে রোল ব্যাক প্ল্যান। এই শব্দগুলো দেখতে পারেন, ওয়ার্ক অ্যারাউন্ড যেমন পিএমওকে আগে আলোচনা ছিল, স্টুডেন্ট মেলে আছে কিনা বলতে মনে নেই আমার। ওয়ার্ক অ্যারাউন্ড মানে হচ্ছে কোন একটা রিস্ক ঘটে গেছে, কোন একটা ইভেন্ট রিস্ক ঘটে গেছে। একটা জিনিস মনে রাখেন, যখন কোনো রিস্ক ঘটে যাবে তখন এটা কি হবে, তখন কিন্তু এটা ইস্যু হয়ে যাবে, কারণ এটা ঘটে গেছে আর ফিউচারে নাই, তখন দ্যাট ইজ নোন অ্যাজ ইস্যু। হ্যাঁ, এবং এটা তো রিস্কে এন্ট্রি আছে, তখন কিন্তু আবার রিস্ক রেজিস্টার ইস্যু রেজিস্টার এন্ট্রি চলে যাবে, কারণ এটা এখন কাজ করতে হবে আমাদের। এবং তখন আপনি যে হয়তো মানে তখন কন্টিনজেন্সি প্ল্যান বা ফলব্যাক প্ল্যান দিয়ে আপনি কাজ করবেন। ওয়ার্ক অ্যারাউন্ড মানে হচ্ছে যখন কোনো একটা ঘটনা ঘটে গেছে যার কারণে আসলে মেইন স্ট্রিম কাজ করতে পারছি না আমরা, ধরুন কোনো একটা ব্যাংকে কারেন্ট চলে গেছে, এদিকে কাস্টমার, হ্যাঁ 50 জন কাস্টমার দাঁড়িয়ে আছে টাকা তোলার জন্য, কি করবেন? আমরা ম্যানুয়াল প্রসেস যাব, ম্যানুয়ালি আমরা হয়তো তখন জাস্ট এক্সেল একটা এন্ট্রি নিই, তাই না, নিয়ে তার চেকটা ইয়ে করে টাকা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ক অ্যারাউন্ড করি মাঝখানে, হ্যাঁ যতক্ষণ আসলে সিস্টেমটা আবার আপ হয় নাই। যখন সিস্টেম আপ হয় তখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। যে ইন্টেরিয়ম পিরিয়ডে যে আমরা সাপোর্ট দিই কাস্টমারকে বা আমাদের সিস্টেমকে অন রাখার জন্য, সেটাকে বলে ওয়ার্ক অ্যারাউন্ড। আর আইটিতে একটা শব্দ ইউজ হয় রোল ব্যাক, আমি জানি না অন্য ইঞ্জিনিয়ারিং এ অন্য ইউজ হয় কিনা। রোল ব্যাক মানে হচ্ছে যে আমরা কোন একটা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি বা ডেভেলপমেন্টে যাচ্ছি, কোনো কারণে যদি দেখি যে ডেভেলপমেন্টটা ফেল করতে যাচ্ছে, তখন আমরা কি করি, আমরা আবার রোল ব্যাক করে আগের অবস্থায় ফিরে যাই। হ্যাঁ, সেই জন্য কিন্তু ভালো অর্গানাইজেশন গুলোতে আপনার রোল ব্যাক প্ল্যানও ম্যান্ডেটরি যখন আপনি কোনো ডেভেলপমেন্ট করবেন। মানে শুধু টেস্ট সাকসেসফুল হয়েছে তারপরে ডেভেলপমেন্ট প্ল্যান করছেন এটা না, তার সাথে দিতে হবে রোল ব্যাক প্ল্যান। কোনো কারণে যদি দেখেন যে ফেল করতেছে, তাহলে হাউ ডু ইউ রোল ব্যাক টু দ্য প্রিভিয়াস সিচুয়েশন অর ভার্সন, সেটাও কিন্তু একদম ফুললি অ্যাপ্রুভ হতে হবে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, হ্যাঁ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ঠিক আছে, সেটা হচ্ছে রোল ব্যাক প্ল্যান। তো এটা আমগুলো দেখতে পারেন, সেই জন্য একটু মেনশন করলাম। ভাইয়া একটা টার্ম ছিল না রিস্ক এক্সপোজার, এটা কি ওই যে এই টার্মটা কি আগে এখন নাই নাকি? রিস্ক এক্সপোজার বলতো না, প্রবাবিলিটি মাল্টিপল বাই ইমপ্যাক্ট ইকুয়াল টু রিস্ক এক্সপোজার বা সামথিং। রিস্ক এক্সপোজার কি জানি ওই টার্মটা ইয়া করছে, মনে আসছে না। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, সরি এর মধ্যেখানে বলি, সেটা হচ্ছে ধরেন 5 এ কিছু টার্ম ছিল যেগুলো 6 এ নাই, বা স্টুডেন্ট মেলেতে ওয়ার্ক অ্যারাউন্ড নাই, এই টার্ম গুলো কি আমাদের এক্সামে মানে আসবে কিনা, বা এগুলা 6 এ আছে, 6 এ আছে না 5 এ আছে বলতেছে? না ধরেন একটা কোনো টার্ম ছিল 5 এ বা 6 এর আগে ছিল, এখন
এই নতুন আমরা এক্সামের টাস্কের ভিতরে এইগুলা নাই টার্মগুলা, সো এগুলা কি প্রিভিয়াস কোন টার্মগুলো আমাদের সাথে আসবে কিনা, মানে এই পয়েন্ট। 6 পর্যন্ত তো আসতেই পারে, 6 পর্যন্ত জি জি, আসতেই পারে। বা তার আগের গুলো আসবে না। তার আগের গুলো আসলে তো মানে অলরেডি 6 এ চলে আসছে। হ্যাঁ, এরকম খুব কম চেঞ্জে আসছে যেটা 5 এ ছিল আবার 6 এ নাই, মানে ওটাকে আসলে ইয়া করে নিয়ে আসা হয়েছে। কিন্তু শুধু 7 এর সাথে গন্ডগোল লাগছে, 7 আসলে 6 থেকে কিছু নেওয়া হয় না মোটামুটি। 7 তো পুরোটাই আলাদা। হ্যাঁ, সো আর বাকিগুলো কিন্তু সব মানে রিলেটেড আর কি, মানে খালি জাস্ট ভার্সন গুলো আপডেট হচ্ছে, আরো ডিটেল হচ্ছে, কিন্তু আগে যেগুলো ভালো জিনিস ছিল সেগুলো আসলে মেনটেন করা হচ্ছে। ওকে, ঠিক আছে, আর আমরা আর পিছনে যাবো না, এখানে 6 এবং 7 এর বেশি যাবো না। শিওর শিওর। ঠিক আছে, আমরা 5:15 বাজে, আমরা কি একটা ব্রেক নেবো না কন্টিনিউ করবো? ব্রেক লাগবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রেক নেই, হ্যাঁ 5 মিনিটের ব্রেক নেই, নিয়ে আমরা আবার ব্যাক করছি। ওকে, লিংকস আমরা সব পড়ে ফেলেছি, জাস্ট স্লাইড গুলো দেখবো যে স্লাইড আছে। খুব ভালো মতো এক্সপ্লেন করেছেন, ধন্যবাদ।
সবাই চলে এসেছে? হ্যাঁ, সবাই সবাই চলে এসেছে। তো আসেন আমরা কথা বলি। দেখছি আমাদের আসলে সব পড়াশোনা শেষ। আমি মানে যতটুকু আলোচনা করলাম সব শেষ। এই স্লাইডে দেখবেন যে সবই এখানে আছে। তো আমি জাস্ট একটু দেখাই যে কোথায় কি আছে, মানে কনসেপচুয়াল সব আলোচনা আমি শেষ করে ফেলছি। তাহলে অ্যাসেস এন্ড ম্যানেজ রিস্ক, এই যে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, রিস্ক অ্যানালাইসিস টেকনিক, রিস্ক প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা একটু আপনি দেখাবো। প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, রিস্কের ডেফিনেশন আমরা অলরেডি দেখলাম। এবার রিস্ক দুইটা, তাই না? একটা হচ্ছে অপরচুনিটি, একটা থ্রেট। তারপর হচ্ছে ট্রিগার কন্ডিশনস, কি কি সিম্পটমস দেখলে বুঝবো যে রিস্কটা করতে যাচ্ছে। তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কাকে বলে, তার মানে রিস্কের আইডেন্টিফিকেশন থেকে শুরু করে কিভাবে আমরা কোয়ালিটি অ্যানালাইসিস করবো, কোয়ান্টিটি অ্যানালাইসিস করবো, তারপর কিভাবে রেসপন্স প্ল্যান তৈরি করবো এবং কিভাবে আমরা মনিটর করবো থ্রু আউট দ্য প্রজেক্ট, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। আর যখনই আমরা রিস্ক নিয়ে আলোচনা করবো, আমি প্রবাবিলিটি বলতেছিলাম, এটাকে আরেকটা শব্দ আছে, তাই না? লাইকলিহুড। সো লাইকলিহুড এবং ইমপ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করি, হ্যাঁ, এবং পজিটিভ নেগেটিভ, রিওয়ার্ড রিস্ক, এটা নিয়ে আলোচনা করি। আর রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে কি থাকে সেটাও আমরা আলোচনা করেছি। এবং এই যে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে যেন এই জিনিসগুলো থাকে, স্ট্র্যাটেজি, মেথোডোলজি, রোলস এন্ড রেসপন্সিবিলিটি, কে রিস্ক ওনার, কে রিস্ক অ্যাকশনে, ফান্ডিং কোথা থেকে আসবে, যেহেতু কন্টিনজেন্সি রিজার্ভ এখানে ইস্যু হচ্ছে, তারপর কখন আমরা করব, হ্যাঁ, রিস্কের ওয়ার্কশপ এবং রিস্ক ম্যানেজমেন্ট, এবং বলেছি যে প্রতিটা মিটিং এ একটা এজেন্ডা থাকতে হবে। রিস্কের ক্যাটাগরি ইউজ করতে পারি আমরা, যেটাকে আমি বলছিলাম রিস্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তারপরে অ্যাপেটাইট, তাই না? রিস্ক অ্যাপেটাইট নিয়ে কথা বলেছিলাম, যে আমি রিওয়ার্ডের আশায় যদি আমি কোনো রিস্ক নিতে চাই। তারপর হচ্ছে ডেফিনেশন অফ রিস্ক প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট। এটার আসলে ফিগারটা পিএমবকে সুন্দর আছে। পিএমবকে দেখবেন যে একটা ফিগার আছে যে যদি আমার টাকা এত বেশি খরচ হয়ে যায়, হ্যাঁ, এবং আমার যদি স্কোপ এই পরিমাণ চেঞ্জ হয় এবং কোয়ালিটিতে যদি এরকম ডিফেক্ট হয়, তাহলে এটা আমার জন্য হাই রিস্ক নাকি ক্রিটিক্যাল রিস্ক নাকি মিডিয়াম রিস্ক নাকি লো রিস্ক, এটা টেবিল আছে পিএমবকে। সো আমরাও আমাদের প্রজেক্টের জন্য আসলে ডিফাইন করতে পারি যে কোনটাকে আমরা হাই বলবো, কোনটা আমরা লো বলবো, যখন আমরা সাবজেক্টিভ অ্যানালাইসিস করতেছিলাম। এবং আরেকটা টেবিল আমরা দেখবো প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ম্যাট্রিক্স। টেবিল বলছি কারণ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের সবচেয়ে সহজ রিপ্রেজেন্টেশন হচ্ছে টেবিল। সো এটা আমি একটু ব্যাখ্যা করবো যে এটা কিভাবে করা হয়। তারপরে আমরা রিস্ক রিপোর্ট নামে একটা শব্দ কিন্তু পিএমবকে আছে, রেজিস্ট্রি ম্যানুয়ালে হতে পাবেন। রিস্ক রিপোর্ট তার মানে রিস্কের যে আপনি রিপোর্ট ম্যানেজমেন্টকে দিবেন, হ্যাঁ, যেটা রিস্ক রেজিস্টার থেকে আমরা তৈরি করবো, সেই রিপোর্টের ফরম্যাটটা কিরকম হবে, সেই সব জিনিসগুলো থাকবে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে। তাহলে আমরা বলেছিলাম যে প্রথম কাজ হচ্ছে রিস্ক আইডেন্টিফাই করা। তার জন্য আমরা এই টেকনিকগুলো ইউজ করতে পারি, এক্সপার্ট জাজমেন্ট ইউজ করতে পারি, ডেটা গ্যাদারিং, ডেটা অ্যানালাইসিস, তারপরে ইন্টারপার্সোনাল টিম স্কিল, প্রম্পট লিস্ট। এটা একটু জানতে হবে। আমরা তো ডেটা গ্যাদারিং তো বুঝতে পারছি, তাই না? তার মানে যত ধরনের ডকুমেন্ট আছে, আগের কোনো হিস্টোরিক্যাল কিছু আছে, সেখান থেকে আমরা রিস্কের ডেটা গ্যাদার করার চেষ্টা করব। আর তারপর আমরা অ্যানালাইসিস করব র্যাঙ্ক ট্যাঙ্ক করার জন্য। আর প্রম্পট লিস্ট মানে হচ্ছে আগেই যদি আপনার অর্গানাইজেশনে ক্যাটাগরাইজ কোনো রিস্কের লিস্ট থাকে, হ্যাঁ, যেমন ফাইন্যান্সিয়াল রিস্ক এরকম হতে পারে, টেকনিক্যাল রিস্ক এরকম হতে পারে, সেটাকে বলা হচ্ছে প্রম্পট লিস্ট। যদি অলরেডি আপনার অর্গানাইজেশন থাকে, তাহলে আপনার প্রজেক্ট যখন আপনি শুরু করছেন, রিস্কের ওয়ার্কশপ করছেন, তখন ওই লিস্টটা দেখলেও আপনি আরো আপনার প্রজেক্টের জন্য রিস্ক অ্যানালাইসিস করতে পারবেন। সো আইডেন্টিফিকেশনের সময় আমরা এই প্রম্পট লিস্টও ইউজ করতে পারি। তারপরে দেখেন রিস্কের ক্লাসিফিকেশন নানান ভাবে করা যেতে পারে। এইবার স্টুডেন্ট ম্যানুয়াল এবং আমাদের প্রেজেন্টেশন স্লাইডে দুই ধরনের কথা বলছে। একটা হচ্ছে ইফেক্ট বেসড রিস্ক ক্লাসিফিকেশন, তার মানে রিস্কের কারণে কোন কিসে ইফেক্ট করতেছে আমার প্রজেক্টে, শিডিউলে, কস্টে, কোয়ালিটি নাকি স্কোপে, সেটার উপর বেস করে আমি ক্যাটাগরাইজ করতে পারি যে আমার এটা হচ্ছে শিডিউলের রিস্ক, বা এটা কস্টের রিস্ক, বা এটা কোয়ালিটির রিস্ক। এটাকে বলা হচ্ছে ইফেক্ট বেসড রিস্ক ক্লাসিফিকেশন। কোথায় ইফেক্ট হচ্ছে প্রজেক্টের, সেটার উপর ডিপেন্ড করে যদি আমি ক্লাসিফাই করি। আর আরেকটাকে বলা হচ্ছে সোর্স বেস। সোর্স মানে বুঝতেছি, একটা হচ্ছে ইফেক্ট মানে কি, রেজাল্টটা মানে প্রজেক্টের কোন আউটকামকে বা অবজেক্টকে
এফেক্ট করতেছে, একটা হচ্ছে সোর্স বেস, মানে কোথায় থেকে আসতেছে। সেটা কি হতে পারে? ইন্টারনাল ক্যাটাগরি হতে পারে, এক্সটার্নাল হতে পারে। ওই যে আমি পেস্টেল বলতেছিলাম, তাই না? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ইন্ডাস্ট্রি স্পেসিফিক হতে পারে এবং জেনেরিক রিস্ক হতে পারে। এরকম সোর্স, কোন সোর্স থেকে রিস্কটা জেনারেট হচ্ছে সেটাও কিন্তু আমরা ক্যাটাগরি হিসেবে ইউজ করতে পারি। এরপরে হ্যাঁ, আমরা কিন্তু এই আলোচনাটা করেছিলাম যে নোন আননোন, তারপর আননোন আননোন, এরকম সব সিচুয়েশন গুলো আসলে রিস্কের ক্লাসিফিকেশন হিসেবে ইউজ হতে পারে। কিছু হতে পারে নোন নোন, হ্যাঁ, কিছু হতে পারে নোন আননোন, এরকম। সেগুলো আসলে আরো খুবই ডেফিনেশন দেওয়া আছে, তো আপনারা একটু দেখে নিতে পারেন। এগুলো আসলে আমরা ক্লাসিফিকেশন হিসেবে ইউজ করতে পারি, যে এই রিস্কটা হচ্ছে নোন আননোন বা এই রিস্কটা হচ্ছে আননোন আননোন। যেমন আমি বলেছিলাম যে ঢাকা শহরে শীতের দিনে বরফ পড়ছে বা তুষার পড়ছে, এটা হচ্ছে আননোন আননোন সিচুয়েশন। আর বৃষ্টি হবে শীতের দিনে, সেটা নোন আননোন সিচুয়েশন। আমরা জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু যদি হয় তার অনুপাত হচ্ছে এত পার্সেন্ট। থ্রেশহোল্ড নিয়ে আমরা আলোচনা করেছি, যে বাউন্ডারি হচ্ছে আমাদের থ্রেশহোল্ড, আর অ্যাপেটাইট হচ্ছে রিওয়ার্ডের আশায় যদি আমরা রিস্ক নেই। টলারেন্স হচ্ছে ওই বাউন্ডারির মধ্যে, হ্যাঁ, যতটুকু আমাদের এক্সপোজার আছে, যে রিস্ক এক্সপোজার করতেছিল সেটুকু হচ্ছে আমাদের টলারেন্স। এর মধ্যে থাকলে কোনো সমস্যা নাই, এর বাইরে যখন চলে যাবে তখন আসলে আমাদেরকে স্ট্রেট করতে হবে। এবং মনে রাখতে হবে যে কথাটা আমি হয়তো একটু মিস করেছি, যে শুরুতেই শুধু আইডেন্টিফাই করে ফেললাম রিস্ক, হ্যাঁ, সেটা না। আমরা আসলে এটা কন্টিনিউয়াস প্রসেস, নতুন নতুন রিস্ক তো আসতে পারে, এই জন্য অলওয়েজ চোখ কান খোলা রাখতে হবে কখন কোন রিস্ক আসে। সো এটা কন্টিনিউয়াস প্রসেস, এবং আমি এটা পুরোটাই আলোচনা করেছি যে কিভাবে রিস্ক আইডেন্টিফাই করতে হয়, প্যাট্রেস করতে হয়। প্যাট্রেস করার জন্য আমরা কি করি? সবাই দেখছেন, এখানে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা একটু দেখি যে কিভাবে রিস্ক আইডেন্টিফাই করতে হয়। পিএম বক কি বলেছে, পিএমআই কি বলেছে, লেটস সি। সাউন্ডটা শেয়ার করতে হবে, তাই না? শেয়ার সাউন্ড। Let's beam our spotlight on identifying project risks. You are the project manager of a new project, and you are already aware of some obvious risks. But how can you uncover hidden risks? How can you be sure that you have done a thorough job of identifying potential problems? You may feel that the best way to identify risks within a project is to call upon past experience. But even if you are a new project manager without that wisdom, there are many categories of risks that are common to all projects. Let's take a look. The first category of risk to consider is the project scope. If you have a well-defined scope document, you have already taken a huge step to mitigate risk. You should consider things that could go wrong if there are changes to what is written or not written in the scope statement. Examples of risks in this category could include poorly defined business requirements or changes to scope by business stakeholders. Now that you've examined the project scope, you should take a look at all the elements you need to complete the project. One of those categories is equipment. Specifically, the equipment needed to complete the work, not equipment that is a deliverable of the project. Examples of equipment might be computer hardware, heavy machinery, or specialty tools. Ask yourself what would happen if the equipment isn't available, an order is delayed, or if the equipment breaks down. Could it be easily replaced? Equipment isn't the only thing you'll need to complete your project. If you have tasks that are dependent on computer software, you'll need to consider the technology risks. You should look at purchased software packages, line of business software, and database software. Does the project require an update to the software, training for staff, or an installation plan? What would happen if the update failed, the training was not available, or installation required unseen hardware upgrades? After you've assessed the technology, you should determine if there is existing data to be used in the project. Does the existing data need to be converted to a new system? Do you have the solution, or do you need to find a solution during the project? If the existing data is in a proprietary format and there is no known solution, it may pose a high risk. Now that you've assessed the equipment, technology, and data needs, you are ready to think about risks related to the people on the project. Do you have a team member with special knowledge that would be difficult to replace? Do you have new people who need time to ramp up? Are there motivation issues in the current staff? After thinking about risks you've identified so far and the people on your team, you should turn your attention to the schedule.
How were the estimates made? Were they based on input from experienced team members, or were they guesses? Is there special risk by missing a deadline, such as not beating a competitor to market? Will the risks you have identified require additional time to mitigate? So, now that you have examined the schedule, you should determine what risks there might be to the budget. Is the budget determined by a contract that cannot be changed? Do certain milestones need to be met for funding to continue? Even if your budget is determined by a hard business decision, a limited budget isn't necessarily a bad thing. As a project manager, minimizing risk and learning to make the most of your resources are key. And that's how to account for potential liabilities to your plan. Thanks for using the PMI's Spotlight on identifying project risks. তাহলে আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখলাম না? ওকে, সো এরপরে আমরা কি করেছিলাম? রিস্ক আইডেন্টিফাই করার পরে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করেছি, তাই না? সাবজেক্টিভ ভাবে অ্যানালাইসিস করছি আমরা প্রায়োরিটাইজ করার জন্য। মেইন উদ্দেশ্য কি? প্রায়োরিটাইজ করা। তোমরা যে দেখেন এটা হচ্ছে সাবজেক্টিভ, ঠিক আছে? আমরা সাবজেক্টিভ অ্যানালাইসিস করেছি এবং প্রায়োরিটাইজ করার চেষ্টা করেছি। এরপরে এই সাবজেক্টিভ অ্যানালাইসিসের জন্য আমরা প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট ম্যাট্রিক্স ইউজ করি। সেটা কিরকম? এই যে দেখেন টেবিলটা একটু খেয়াল করেন, এটা একটু বুঝতে হবে আমাদের টেবিলটা, যে এখানে এই যে শুধু একটা সাইড আলোচনা করি, এই সাইডটা এটা হচ্ছে নেগেটিভ রিস্ক নিয়ে, আর এই সাইডটা হচ্ছে অপোজিট নিয়ে পজিটিভ। একই জিনিস কিন্তু দুই ভাবে আছে, একটা বুঝতেই হবে। যে এখানে আমরা বলতেছি যে এখানে হচ্ছে এই এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের ইমপ্যাক্ট, আর এখানে কি? এটা হচ্ছে প্রবাবিলিটি। সো এখানে দেখেন এই যে ভেরি লো 0.05, 0.10, 0.20, 0.4, 0.8 আমি কিন্তু এরকম ইউজ করেছিলাম। 0.10, 0.3, 0.5, 0.7, 0.9। এখন আমরা এই যে এই ভ্যালুটা দেখেন, এই ভ্যালুটা আসে গুণফল হচ্ছে এইটা, এইটা এবং এইটা গুণ করে আমরা এখানে বসিয়েছি, এইটা আর এটা গুণ করে আমরা এখানে বসিয়েছি, এইটা আর এটা গুণ করে এখানে বসিয়েছি, ঠিক আছে? এইভাবে সবগুলো গুণ করে বসার পরে অনেক সময় কালার কোড ইউজ করা হয়। পিয়াবক যেহেতু আসলে কালার ইউজ করেনি আগের ভার্সনটা, 7th এডিশনে কালার ইউজ করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে হোয়াইট যেটা, সেটা দেখেন খুবই লো, কিন্তু এটা গুণ করে যেটা পাইছি আমরা প্রবাবিলিটি ইমপ্যাক্ট, সেটা কি? হোয়াইট অংশটা আসলে বেশিরভাগই আসলে লো টাইপের রিস্ক, আর যেটা একটু হালকা অ্যাশ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ মিডিয়াম সাইজের রিস্ক, আর যেটা একদম বেশি গাঢ়, তার মানে কোনো রিস্কের প্রবাবিলিটি ইমপ্যাক্ট গুণ করে যদি আমরা এই রেঞ্জের মধ্যে পাই, 0.24 থেকে 0.72 মধ্যে, তাহলে সেটা আমাদের জন্য হাই রিস্ক, ঠিক আছে? সো এটা সব অর্গানাইজেশন কিন্তু নিজেরা, যারা ম্যাচুর অর্গানাইজেশন তারা কিন্তু নিজেরা এরকম তৈরি করে রাখে, বা প্রজেক্ট টু প্রজেক্ট আপনি তৈরি করতে পারেন, করে সেটাকে আপনি ইউজ করবেন যখন আপনি অ্যানালিসিস করতেছেন, পি এবং আই গুণ করছেন। প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট যখন আমরা গুণ করে বসাচ্ছিলাম রিসার্চ করে, তখন কিন্তু এখান থেকে আমরা এটাই ম্যাট্রিক্স টেবিলটা ইউজ করতে পারি। গুণ করে যেটা পাবো সেটা দেখবো যেটা কোন রেঞ্জে পড়তেছে। যদি হোয়াইট রেঞ্জে পড়ে তাহলে এটা হয়তো আমাদের লো থেকে মিডিয়াম টাইপের রিস্ক, আর যদি আমাদের এখানে পড়ে হালকা অ্যাশ, 0.08 থেকে 0.18 পর্যন্ত, তাহলে হয়তো আমাদের জন্য হচ্ছে হাই টাইপ রিস্ক। আর যেটা এই জায়গায় পড়বে সেটা হচ্ছে আমাদের একদম ভেরি হাই রিস্ক। সো এই টেবিলটা তৈরি করবো কখন? আমরা যখন প্ল্যানিং করবো আর যখন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করবো, তখন এই টেবিলটাকে আমরা ইউজ করবো। আচ্ছা, এবার আসছি কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। সবাই শুনছি তো না? সবাই আছি? জি ভাই আছি। হ্যাঁ। সো কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস মানে আমরা এখন নিউমেরিক্যালি অ্যানালাইসিস করছি। এখানে ডেফিনিশন দেখেন, নিউমেরিক্যালি কি আমরা অ্যানালাইসিস করছি, এবং এখানে স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ হয়। এবং এটা আমি বলেছি আসলে সব প্রজেক্টে ইউজ করা হয় না, কস্টলি যেহেতু এটা। সো লার্জ প্রজেক্টে করা হয়, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, এবং যেখানে কন্ট্রাক্টে বলা আছে যে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তার আগে এটা যদি না হয় তাহলে আমরা কোয়ালিটেটিভ থেকেই চলে যাচ্ছি রিস্ক রেসপন্সে চলে যাই আমরা। রেসপন্স মানে অ্যাকশন টু অ্যাড্রেস এ রিস্ক। এবং তখন আমরা কি করি? এই যে এই কাজগুলো করি, স্ট্র্যাটেজি সেট করি, প্রায়োরিটাইজ অ্যাসাইন করি পার্সনকে, তাই না? রিস্ক ওনারকে, তারপর রিস্ক রেসপন্সিবলকে প্রতিটা রিস্কের জন্য, তারপরে প্রায়োরিটাইজ করি আমরা, তাই না? প্রায়োরিটাইজ অনুযায়ী আমরা কিন্তু সবগুলো ডিসিশন নিই, এবং স্ট্র্যাটেজি কি হবে আমাদের, এবং তার রেসপন্স প্ল্যানটা কি হবে,
আবার কিছু কিছু জায়গায় আমরা ফল ব্যাক প্ল্যান তৈরি করি। ঠিক আছে, এই যে ডেভেলপ এ ফল ব্যাক প্ল্যান ইন কেস দ্য প্রাইমারি স্ট্র্যাটেজি আর নট ইফেক্টিভ, তখন আমরা ফল ব্যাক প্ল্যান তৈরি করবো, এবং সেটা করা হয় মেনলি যেখানে আসলে বড় বড় যে রিস্ক আছে তার এগেইনস্টে। আর একটা বিষয় বলা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি রিস্ক। সেকেন্ডারি মানে রিস্কে আপনি যখন কোনো একটা রিস্ক স্ট্র্যাটেজি নিচ্ছেন, দেখা যাবে একটা স্ট্র্যাটেজি নিতে গিয়ে সেটা থেকে আবার কিছু কিছু ছোট রিস্ক চলে আসছে, হয় না? যে আমরা যখন কোনো একটা কারণে খাই, কি বলে ওটাকে, ওই যে আপনার বোধহয় অনেকে খেয়েছেন যে জ্বরটা হলে আমি কি খাই, অ্যাজিথ বা এরকম কিছু খাই না? এটা খেলে কি হয় দেখবেন যে এটা খেলে কিন্তু আলাদা সাইড ইফেক্ট আছে। যেমন সবার সবচেয়ে বেশি সাইড ইফেক্ট যেটা হয়, আমার বাচ্চা দেখলাম যে তার যে কি বলে এটাকে, মানে কি বলে কনস্টিপেশন না কি যেন বলে, হ্যাঁ কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ বাংলা কোষ্ঠকাঠিন্য, ইংলিশে কি যেন শব্দটা? হ্যাঁ কনস্টিপেসি। হ্যাঁ, সো সেটা কিন্তু হয়, সেটা কিন্তু সাইড ইফেক্ট, সেকেন্ডারি রিস্ক। মানে কোনো একটা রিস্ক হ্যান্ডেল করতে গিয়ে আপনি যে স্ট্র্যাটেজি নিয়েছেন তার কারণে যদি কোনো সেকেন্ডারি রিস্ক হয়, সেটাকে বলা হয় সেকেন্ডারি রিস্ক, এবং সেই রিস্কটাকে কিন্তু হ্যান্ডেল করার জন্য আপনি প্ল্যান করতে হবে। হ্যাঁ, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে, একটা রিস্ক আছে সেকেন্ডারি রিস্ক, একটা কি একটা শব্দ আছে মনে আছে, সেকেন্ডারি রিস্ক একটা কি নামটা মনে আসছে না এই মুহূর্তে, যেটা আসলে রিমেইনিং রিস্ক। মানে আপনি সব চেষ্টা করছেন, করার পর কিছু রিস্ক থেকেই যায়, সেই শব্দটাকে জন্য কি বলে? রেসিডুয়াল। রাইট, সো রেসিডুয়াল রিস্ক মানে সমস্ত কিছু স্টেপস নেওয়ার পরেও কিছু রিস্ক থেকেই যায়, যেটা আসলে দূর করা যায় না, সেഹിলেকে আমরা বলি রেসিডুয়াল রিস্ক। জেনারেলি এই রেসিডুয়াল রিস্কের এগেইনস্টে আসলে আমরা অ্যাকসেপ্টেন্স জানি, যে আমরা অ্যাকসেপ্ট করি না, সেটা আসলে অনেকগুলোই আসে হচ্ছে রেসিডুয়াল রিস্ক থেকে, যেটা আসলে আর কোনোভাবেই সলভ করা যাচ্ছে না, এরকম কিছু রিস্ক থেকেই যায়। সো এই দুটো একটু মনে রাখি, এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, একটা হচ্ছে সেকেন্ডারি রিস্ক আর একটা হচ্ছে রেসিডুয়াল রিস্ক। আচ্ছা, এরপরে আসলে যে আলোচনা আমি করেছিলাম যে আমরা কিভাবে স্ট্র্যাটেজি নেব, রিস্ক অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, এবং এখানে যে 6টা টেকনিক দেখেন, পজিটিভ এবং নেগেটিভ, সেই আলোচনাটা এখানে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে ডিটেইল পাবেন। আজকে ক্লাসের পরে যদি একটু রিস্ক চ্যাপ্টারটা পড়েন, আজকে ক্লাসের পরে আমি সবাইকে রিকোয়েস্ট করবো রিস্ক চ্যাপ্টারটা পড়ার, তাহলে আমার মনে হয় আপনার রিস্কের মানে সব কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি আজকে পড়ে থাকেন, আর সব মাথায় আছে। তারপর আমরা কি করবো, কন্টিনজেন্সি রেসপন্স স্ট্র্যাটেজি তৈরি করবো। হ্যাঁ, যদি আমাদের মেইন রেসপন্স প্ল্যানটা কাজ না করে, সেটার জন্য আমরা কন্টিনজেন্সি প্ল্যান কিংবা ফলব্যাক প্ল্যান, ঠিক আছে, সেটা কিন্তু ইন অ্যাডভান্স করতে হবে, স্পেশালি বড় বড় রিস্কের জন্য। এবং যখন রিস্কগুলো ঘটবে তখন আসলে আমরা যে রেসপন্স প্ল্যান তৈরি করেছি সেটা অনুযায়ী আমরা রেসপন্স করবো, এবং যার যেটা দায়িত্ব আছে, রিস্ক ওনার, রিস্ক রেসপন্সিবল, তারা এই কাজগুলো করবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রিস্ক চ্যাপ্টার। সো সব আলোচনা আমরা প্রথমে করেছিলাম, এখন যে স্লাইড গুলো দেখলাম। আর আমি আগামী ক্লাসের আগে অবশ্যই রিস্ক চ্যাপ্টারটা পড়ে ফেলবেন স্টুডেন্ট ম্যানুয়াল থেকে আজকে বা কালকের মধ্যে, তাহলে দেখবেন আর রিস্ক নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। এরপরে এই টপিকটা, হ্যাঁ না ঠিক আছে, সরি, এই টপিকটা বেশি সময় লাগবে না, আমার হয় 10 মিনিট লাগবে, ছোট একটা টপিক, এক্সিকিউট প্রজেক্ট টু ডেলিভার বিজনেস ভ্যালু। এর অনেক কিছু আমরা আগে পড়ে ফেলেছি, যেমন আমরা রোড ম্যাপ পড়ছি, তারপরে প্রজেক্টের ভিশন পড়ছি, তারপরে বিজনেস ভ্যালু নিয়ে আমরা কথা বলেছি, বিজনেস ভ্যালু ট্যানজিবল এবং ইনট্যানজিবল মিলে আমরা বিজনেস ভ্যালু বলি। তো এই টপিকটা আসলে মেইন ফোকাস হচ্ছে যে আমরা অ্যাজাইলের যে জিনিসটা পেয়েছি, যে আমরা কত কুইকলি উই ক্যান ক্রিয়েট ভ্যালু ফর আওয়ার কাস্টমার। তার মানে অ্যাজাইল টিম কিন্তু অলওয়েজ আর্জেন্সি একটা ধারণ করে, তাই না, মাইন্ডসেটে, যে আমরা কত কুইকলি উই ক্যান জেনারেট ভ্যালু ফর আওয়ার বিজনেস। এই আর্জেন্সিটা অনেক সময় প্রেডিক্টিভ প্রজেক্টে পাওয়া যায়। যারা প্রেডিক্টিভ প্রজেক্ট কাজ করি আমরা একদম স্লো, যে আমাদের তো 6 মাস, হ্যাঁ 3 মাস পরে ইনসেপশন রিপোর্ট দেবো, 6 মাস পরে একটা ডিটেইল প্ল্যানিং দেবো, এরকম আমরা আস্তে স্লো মোড যাই। কিন্তু অ্যাজাইল কি করে, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভ্যালু ক্রিয়েট করতে চায়। সো পিএমআই আসলে এই টপিকটা আলাদাভাবে একটু মেনশন করেছে এই কারণে, যাতে আমরা সেই আর্জেন্সিটা, সেই গুড মাইন্ডসেটটা যাতে আমরা নিজেরাও যারা প্রেডিক্টিভ প্রজেক্টে আছি তারাও যাতে এটা ধারণ করতে পারি। ঠিক আছে, সো এটাকে তো পুরাটাই মানে দেখবে যে অ্যাজাইল দিয়ে মানে আলোচনা করা হয়েছে এই টপিকটা। সো প্রথমে কি করি, আমরা ভিশন তৈরি করি, তাই না, যে আমরা কোন ভিশনটা অ্যাচিভ করতে যাচ্ছি, এবং এটা কার দায়িত্ব, প্রোডাক্ট ওনার এবং স্ক্রাম মাস্টার দুইজনের দায়িত্ব হচ্ছে কমিউনিকেট দ্য ভিশন, যে আমাদের আসলে নর্থ স্টার কি, কোন টার্গেটে আমরা যাচ্ছি।
সো সেটা প্রথমে সেট করতে হবে। অনেক সময় আমরা কিন্তু শর্ট সাইটেড হয়ে যাই, যেটা বলেছিলাম যে আমরা অনেক সময় আউটপুট ফোকাস হয়ে যায়, যে আমি প্রজেক্টে কি আউটপুট বানাবো, এটার যে কি আসলে চেঞ্জটা চাচ্ছি, আউটকামটা কি, এবং এটা আউটকামটা থেকে আমরা কি ভ্যালু বা বেনিফিট পাবো, সেটাতে অনেক সময় প্রজেক্ট টিম ফোকাস থাকে না। ফলে এই যে আমি একটা ব্যাংকের ক্লাস নিচ্ছি, প্রাইম ব্যাংকের, তারা বলতেছিল যে অনেক সময় যারা প্রজেক্ট টিম করে, প্রজেক্ট টিম বা ডেভেলপমেন্ট টিম, তাদের কাজ থাকে যে কিভাবে এটা হ্যান্ড ওভার করে এখান থেকে চলে আসবে। এখন হ্যান্ড ওভার করার পরে বিজনেস টিম এটা আসলে ইউজ করতে পারছে কিনা, হ্যাঁ, তারা এটা থেকে বেনিফিট পাচ্ছে কিনা, এসব নিয়ে কারো কনসার্ন নাই। কোন রকম আমার কাজ হচ্ছে ডেলিভারি দেওয়া, সে ডেলিভার দিয়ে চলে আসতেছে। সো এটা কিন্তু আসলে গোল না। হ্যাঁ, গোল হচ্ছে আমি বেনিফিটটা পাচ্ছে কিনা আমার বিজনেস টিম, সেটাকে এনশিওর করা। তো এটা করার জন্য আসলে আমাদের ভিশনটা যাতে সবাই ঠিক থাকে, যে আমরা আসলে কোন ভিশনটার জন্য প্রজেক্টটা করতেছি, এবং সেই ভিশনটা হবে ভ্যালু ড্রিভেন। এবং এটা আমি বলতেছি যে কালচার, তাই না, এটা কিন্তু আমাদের প্রেডিক্টিভে কিন্তু এই কালচারটা নাই। আমরা খুব স্লো মোডে কাজ করি। সেটা আমরা এখন চাচ্ছি ক্রিয়েট এ কালচার অফ আর্জেন্সি ফর ভ্যালু ডেলিভারি, যেটা এজাইলের একদম ওয়ান অফ দ্য মেইন ফোকাস, কাস্টমার এবং ভ্যালু। সো এটা এখন আমরা চাচ্ছি যে আমাদের মধ্যেও যাতে এটা আসে। সো বিজনেস ভ্যালুকে আমরা আগে থেকে শিখেছি, প্রথম চ্যাপ্টারে আছে, কিন্তু পিএমবকের ফার্স্ট চ্যাপ্টারে বিজনেস ভ্যালু কাকে বলে এবং তার কম্পোনেন্ট কি কি আলোচনা আছে। সো বিজনেস ভ্যালু, এনি ভ্যালু উই ক্রিয়েট, এনি বেনিফিট ফর আওয়ার বিজনেস, সেটা হচ্ছে বিজনেস ভ্যালু। এবং সেটা ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে। এই যে আমরা এখানে দেখছি যে বিজনেস ভ্যালু এই যে এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্যান্সিয়াল গেইন হতে পারে, যেটা ট্যানজিবল, নতুন কাস্টমার ট্যানজিবল, ফার্স্ট টু মার্কেট, টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, তারপরে ইমপ্রুভমেন্টস আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য যদি কোনো কাজ করেন তাহলে সেটা হচ্ছে সোশ্যাল বেনিফিট দিচ্ছে। সো অল আর অ্যাকচুয়ালি বিজনেস ভ্যালু। আর কি করতে হবে আমাদের, কিন্তু এই যে বলেছি যে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট অলওয়েজ এক্সামিন করতে হবে যে বিজনেস ভ্যালু মানে স্টিল ইনট্যাক্ট আছে কিনা, এবং আমরা সেই দিকে যাচ্ছি কিনা। তারপরে অ্যাজাইলে কি করি আমরা, ভিশন হওয়ার পরে রোড ম্যাপ তৈরি করি। রোড ম্যাপ মানে কোন সময়ে কি আমরা রিলিজ দেব, কি কি ফিচার দিয়ে আমরা মার্কেটে আসবো, তো সেটা হচ্ছে প্রোডাক্ট রোড ম্যাপ। আমরা একটা আলোচনা করেছিলাম, মুস্তাইন ভাই একটা সুন্দর ছবি দিয়েছিলেন, যে প্রথমে ভিশন, তারপরে রোড ম্যাপ তৈরি করি আমরা। এবং এক একটা রোড ম্যাপের মধ্যে মাল্টিপল রিলিজ থাকতে পারে। রিলিজ মানে হচ্ছে কালেকশন অফ ফিচার্স ফর দ্য প্রোডাক্ট। তো সেই রোড ম্যাপটা আমরা তৈরি করি, এবং রোড ম্যাপের মধ্যে টাইম থাকে যে আমরা কোয়ার্টারলি কি দিতে যাচ্ছি, বা 6 মাস পরে আমরা কি ডেলিভারি দিতে যাচ্ছি মার্কেটে, সেটা থাকে হচ্ছে প্রোডাক্ট রোড ম্যাপ। সো আমরা রোড ম্যাপ বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি, তাই না। আমরা যে একটা প্রেজেন্টেশন দেখেছিলাম ওইভাবে করা যেতে পারে, অন্যভাবেও রোড ম্যাপ প্রেজেন্টেড হতে পারে। এবং নর্মালি রোড ম্যাপ যখন আমরা প্রেজেন্ট করি কি হয়, যে আমাদের ভিশন এটা, সেটা থেকে আমরা আসলে এইভাবে ব্রেকডাউন করি যে কোন কোয়ার্টারে হ্যাঁ কি ডেলিভারি হবে, এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। সো আমাদের সে কোয়ার্টার 1 এ কি রিলিজ দেবো, কোয়ার্টার 2 তে কি রিলিজ দেবো, কোয়ার্টার 3 তে কি রিলিজ দেবো, সো এরকম রোড ম্যাপ আমরা প্রেজেন্ট করতে পারি। আর আমাদের মনে আছে যে একটা রোড ম্যাপের মধ্যে রিলিজ থাকে, রিলিজের মধ্যে এপিক থাকে, তাই না। এপিকের আন্ডারে থাকে হচ্ছে ফিচার্স কিংবা থিমস, কয়েকটা রিলেটিভ থিম, ফিচার মিলে আমরা থিম বলি, আর ফিচারের নিচে থাকে হচ্ছে ইউজার স্টোরি। সেটা হচ্ছে প্রোডাক্ট রোড ম্যাপস। আমরা অনেক আলোচনা করেছি এটা নিয়ে, সেটা এখানে আসলে ডিটেল আলোচনা আছে। তারপরে ইনক্রিমেন্টাল ডেলিভারি, সেখানেই পসিবল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে ইনক্রিমেন্টাল ডেলিভারি দেওয়া যায় কিনা। অ্যাজাইল কি, অ্যাজাইলের তো টার্গেট হচ্ছে ইনক্রিমেন্টাল ডেলিভারি, তাই না। রাইট। সেইটা আমরা কিন্তু এখন যে প্রজেক্টে করি না কেন, এই জিনিসগুলোকে আমরা হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, বলো। আচ্ছা, তো অ্যাড্রেসটা একটু দেখা লাগবে। তুমি কি আগে গিয়েছিলা? হ্যাঁ, সরকারি বাস স্ট্যান্ড থেকে একটা স্কুল আছে, কি যেন স্কুল, দাঁড়াও এই মুহূর্তে এমন সময় ফোন দিলাম, আমি ক্লাসের মাঝখানে, তো দাঁড়াও দাঁড়াও আমি একটু শুনতেছি, দাঁড়াও। আচ্ছা সবাই একটু 1 মিনিট সবাই একটু সময় দিয়ে নেবে, ফোন এসেছে তো।
সরি সবাই সবাই আছেন? আমার একদম না না ঠিক আছে ফোন আসছিল তো। আচ্ছা, আমরা এই স্লাইডটাতে বোধহয় চলে আসছি না এখানে এর আগে। হ্যাঁ, ইনক্রিমেন্টাল ডেলিভারি, তার মানে আমরা কিন্তু যেখানে স্কোপ পাবো, আমরা এটা এখন জানি যে হোয়াট ইজ ইনক্রিমেন্ট। আমরা যেখানে সুযোগ পাবো আমরা ইনক্রিমেন্ট কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এবং আমরা যখন ইনক্রিমেন্ট ডেলিভারি দেই তখন আমরা একটা শব্দ ইউজ করি, দেন অ্যাজ এ মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, এমভিপি যেটাকে বলা হয়। তার মানে কালেকশন অফ ফিচার্স যেটা আসলে কাস্টমার ইউজ করতে পারবে, করে সে বেনিফিট অ্যাচিভ করতে পারে, সেই মিনিমাম ফিচারটাকে আমরা বলি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এবং এটা সুন্দর করে লেখা আছে, এটা হচ্ছে বেয়ার বোনস। হ্যাঁ, আননেসেসারি জিনিস নেই, এটা হচ্ছে মেনলি মাস্ট, যেগুলো আমরা বলেছিলাম মাস্ট অ্যান্ড ফিচার, বা যেগুলো দিয়ে আসলে মানে কাস্টমার ইউজ করতে পারবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এবং এটাকে অ্যাজ লিনে বলা হয় নো ফিলস। হ্যাঁ, নো ফিলস বলা হয়। এবং মিনিমাল ভায়াবল প্রোডাক্ট আমরা কেন ইউজ করি? allows stakeholders to see and experience project outcomes, যাতে একদম প্রোডাক্ট মানে ওয়ার্কিং প্রোডাক্ট দেখে কাস্টমার বুঝতে পারে যে কি হচ্ছে, এখানে এক্সপিরিয়েন্স করতে পারে। এবং চ্যানেল, তাই না, চ্যানেল ফিডব্যাক এন্ড আইডিয়া জেনারেশন, কাস্টমার দেখে তখন ইজিলি ফিডব্যাক দিতে পারবে এবং নতুন আইডিয়াও দিতে পারবে। এন্ড থার্ড হচ্ছে সিইং রেজাল্টস কুইকলি প্রোভাইডস ইন্সপিরেশন টু দ্য টিম এন্ড মডেলস আর্জেন্সি, তাই না? টিমকেও কিন্তু এটা মোটিভেট করে যে আমি একটা জিনিস বানাই ফেলছি অলরেডি। যখন কোনো একটা জিনিস বানায় ফেলবেন তখন কিন্তু এটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? একটা যেমন কাস্টমারকে মোটিভেট করছি, আরেকটা কিন্তু আমার টিমও কিন্তু মোটিভেশন হচ্ছে এটা তার। সো এটা হচ্ছে এমভিপির বেনিফিট। এই জন্য সব জায়গায় অ্যাজাইলের কথা বললে আমরা কিন্তু এমভিপি নিয়ে কথা বলি। আর আরেকটা শব্দ যেটা ডিসিপ্লিন অ্যাজাইলে মানে পিএমআই প্রমোট করছে, সেই শব্দটার নাম হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। এবং পিএমআই আসলে এমভিপি এবং এমবিআই এর মধ্যে একটু ডিফারেন্সিয়েট করতে চাচ্ছে। এমভিপি কে বলতেছে, এমভিপি শব্দটার মধ্যে কিন্তু আছে ভায়াবল প্রোডাক্ট, তাই না? তার মানে প্রোডাক্টটা ভায়াবল কিনা। তো পিএমআই বলতেছে যে এমভিপি হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, যে আমার এই ফিচারটা ঠিক আছে কিনা, ভায়াবল কিনা, আমরা কাস্টমারকে দিয়ে ভায়াবিলিটি চেক করতেছি। নট নেসেসারি এটা আমরা একদম প্রোডাকশনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এমবিআই যখন আমরা বলবো, সেটা পিএমআই বলতেছে এমবিআই মানে হচ্ছে বিজনেস ইনক্রিমেন্ট। তার মানে আমি এমন কম্পোনেন্ট বা এমন কিছু ফিচার কাস্টমারকে ডেলিভারি দেবো যেটা আমার বিজনেসে ভ্যালু জেনারেট করবে, মানি জেনারেট করবে, সেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর প্রফিটেবিলিটি। আমি এটা এখানে লিখি, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, নেক্সট ক্লাসে আমি ভিডিও দেখাবো আপনাদের একটা, যদি আমার মনে না থাকে আপনি একটা মনে করে দিয়েন। এমভিপি এবং এমবিআই এর মধ্যে একটা পার্থক্য পিএমআই দিয়েছে। ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি হচ্ছে এমভিপি, আর একটা কি বললাম, ইনভেস্টমেন্ট ফর প্রফিটেবিলিটি, এটা হচ্ছে আমাদের এমবিআই, ঠিক আছে? সো পিএমআই কিন্তু এমবিআই প্রমোট করছে। এমবিআই শব্দটা অন্য অ্যাজ এ এরানিয়ায় ওইভাবে আমি শুনি না, সব জায়গায় এমভিপি শব্দটা আছে বা মিনিমাম মার্কেটেবল ফিচার এরকম আছে, কিন্তু পিএমআই একটা শব্দ প্রমোট করছে, সেটা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। মানে যে ইনক্রিমেন্টটা একদম আমি প্রোডাকশনে চলে যাব, কাস্টমারের হাতে চলে যাবে এবং কাস্টমার ইউজ করার কারণে আমি প্রফিট জেনারেট করতে পারবো, সেটাকে বলা হচ্ছে এমবিআই। এবং আমরা পিএমআই এর অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা শুধু এমভিপি তে ফোকাস থাকবো না, যেটা আসলে শুধু ডিসকভারি করার জন্য বা ভায়াবিলিটি বা ফিডব্যাক নেওয়ার জন্য। আমাদের ফোকাস থাকবে হচ্ছে এমবিআই তৈরি করা। মানে এখানে ভ্যালুটাকে হ্যাঁ, মানে এখানে একদম অ্যাকচুয়াল ভ্যালুটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। সো এখানে আসলে যে এমবিআই এবং এমপিপি নিয়ে একটু কথাবার্তা আছে, আপনারা পড়লে মনে হয় বুঝতে পারবেন। এবং আসলে অ্যাডভান্টেজটা কি, এটা তো একদম মেন ভ্যালুতে ফোকাস হচ্ছে ডাইরেক্টলি, ভায়াবিলিটির চেয়ে বেশি, সেই জন্য আসলে পিএমআই এটাকে প্রমোট করছে। পিএমআই আসলে যখন ডিসিপ্লিন অ্যাজাইল, পিএমআই কিন্তু নিজস্ব না, এটা আসলে কে কিনছে, পিএমআই অ্যাকুয়ার করছে, অ্যাকুইজিশন করছে। যখন পিএমআই ডিসিপ্লিন অ্যাজাইল অ্যাকুয়ার করছে করে, সেই সময় আরেকটা ফ্রেমওয়ার্ক ইউজ অ্যাকুয়ার করছে, সেটার নাম হচ্ছে ফ্লেক্স। হ্যাঁ, এই দুইটা মিলে আসলে পিএমআই চেষ্টা করতেছে অ্যাজাইল ডোমেইনে মানে রোল, বড় একটা রোল প্লে করার জন্য। এবং এই টার্মটা, এমবিআই টার্মটা এসেছে ফ্লেক্স থেকে। আমাদের জানার দরকার না যে ফ্লেক্স কি, কিন্তু ডিসিপ্লিন অ্যাজাইল থেকে দুই একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু ডিসিপ্লিন অ্যাজাইল পিএমআই প্রমোট করছে। আর টাইম বক্স আমরা অ্যাজাইলে শিখেছি না, টাইম বক্স থাকবে, তাহলে কি হবে, বেটার টেলিমেট্রি হবে, তাই না? মানে কন্ট্রোল থাকবে বা একটা ফাইট তৈরি হবে,
যে আমরা এই টাইম বক্সের পরে উই আর গেটিং সামথিং, এবং সেন্স অফ আর্জেন্সি বোঝায়, প্রোগ্রেসটা সহজে মেজার করা যায়, এবং কয়েকটা ইটারেশন পরে কিন্তু আপনি আরো প্রেডিক্টেবল হতে পারবেন যে কতটা স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারবেন বা কি কি ফিচার ডেলিভারি দিতে পারবেন। কয়েকটা ইটারেশন পরে কিন্তু আমরা আরো প্রেডিক্টিভ মেজার করতে পারবো। সো এই টাইম বক্সের যে বেনিফিটটা আছে, হোয়াই নট ইউজ ইট ইন ট্রেডিশনাল প্রজেক্টস, তাই না? সো আমরা ভালো জিনিসগুলোকে ইউজ করবো। সেখানে দেখেন ইনক্রিমেন্টের কথা বলা হলো, এমভিপির কথা বলা হলো, টাইম বক্সের কথা বলা হলো, হ্যাঁ, তারপরে যেটা আমরা বলছিলাম প্রোডাক্ট রোড ম্যাপ এবং ভিশন, হ্যাঁ, সবকিছু কিন্তু মেইনলি অ্যাজাইল দ্বারা কিন্তু অ্যাজাইল থেকে এসেছে। সো আমরাও এখন চেষ্টা করবো যে প্রজেক্টই করি না কেন এগুলিকে ভালো জিনিসগুলোকে ইউজ করার জন্য। ঠিক আছে, ফাইনালি জাস্ট র্যাপ আপ করা। সেই টপিকটা থেকে আমরা এই টপিকের অনেক টপিক হলে কিন্তু আলোচনা আগে করেছি, অ্যাজাইল যখন করেছি কিংবা শুরুর দিকে আলোচনা করছি। সো ওইটারই মানে জাস্ট সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি একটা আলোচনা করলো, এবং এটা কিন্তু মেইন টার্গেট হচ্ছে যে আমাদের মধ্যে যেন ভ্যালু ডেলিভারির আর্জেন্সিটা ক্লিয়ার হয়, সেটা ইনক্রিমেন্ট ইউজ করে, এমভিপি ইউজ করে, টাইম বক্স ইউজ করে। ঠিক আছে, অলরাইট, সো আমরা আজকে এখানে স্টপ করি।